Real life. Good afternoon, everyone. Welcome to the fourth episode of our podcast from Bigyan Mona. আমি অধরা তাহলিল এবং আমার সাথে রয়েছেন আমার কো-হোস্ট আব্দুল্লাহ আল নূর নাজরুন। হ্যালো ভাইয়া। Hello everyone. Hello. তো আজকে আমি আমাদের হচ্ছে সাথে রয়েছেন আমাদের স্পেশাল গেস্ট মিস্টার কামাল হোসেন। আমরা কামাল হোসেনকে আমন্ত্রণ জানাচ্ছি। তিনি আজকে আমাদের সাথে শেয়ার করবেন তার বাংলাদেশের একটি বেসরকারি ইউনিভার্সিটি থেকে চায়না এবং হাঙ্গেরিতে পিএইচডি করতে যাওয়ার জার্নি, ইন্সপায়ারিং জার্নি। চলুন আর দেরি না করে আজকের লাইভটা শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে স্ক্রিনে রয়েছেন আমাদের স্পেশাল গেস্ট মিস্টার কামাল। হ্যালো ভাইয়া, হাউ আর ইউ? হ্যালো, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। all good আলহামদুলিল্লাহ ভাইয়া। অধরা তো আমার পরিচয় দিয়ে দিল, আব্দুল্লাহ নাজরুন। আমি হচ্ছে আব্দুল্লাহ নাজরুন, বিজ্ঞামরা মূলত সিইও। আর আমি এখন পড়াশোনা করছি হচ্ছে সাস্টে এফডি ডিপার্টমেন্টে। অধরা, তুমি কে, কোথা থেকে আসছো? আমি হচ্ছে একজন গ্যাপ ইয়ার স্টুডেন্ট। আমি 25 সালে হচ্ছে এইচএসসি দিয়ে পাশ করেছি। এখন আমার গ্যাপ ইয়ার চলতেছে এন্ড আই এম লুকিং ফরওয়ার্ড লাইক অ্যাব্রোড এর জন্য একটু চেষ্টা করছি। এখন আপনার কাছ থেকে সেই ইনফরমেশন গুলো আমি জানার জন্য অনেক আগ্রহী। একদম ওকে, ভাইয়ার কাছ থেকে আমরা দুজনে একদম বসছি, সব জানবো আজকে আমরা। এক্স্যাক্টলি। সো সো আমার ভাইয়া, হুম, হুম, হোয়াট ইজ ইউর বিগিনিং, একদম শুরু থেকে জানতে চাই। ওকে। আমি একটু শর্টলি ইন্ট্রোডাকশন দিয়ে দিই। আমি বিএসসি কমপ্লিট করেছিলাম স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে সিভিলে। তারপরে দেশে কিছুদিন জব করেছি। তারপরে মাস্টার্স করতে গিয়েছিলাম চায়নাতে। একটা ফুল ফান্ড স্কলারশিপ নিয়ে ওখানে মাস্টার্স কমপ্লিট করার পরে ওখানে সাংহাই জিয়াওথং এ পিএইচডি শুরু করেছিলাম। আফটার দেন আপনার হাঙ্গেরিতে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপে আপনার বিএমই, যেটা ফুল নাম বুদাপেস্ট ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড ইকোনমিক্স। ওখানে পিএইচডি চান্স পেলাম। পরে চায়নার ওটা ক্যান্সেল করে এখানে চলে এসেছি। এটা ইন শর্ট। ভাইয়া, এটা তো হচ্ছে আপনার ক্যারিয়ারের শুরু বা এডুকেশন। আমি যে একদম ছোটবেলা থেকে শুনি যে ছোটবেলা কি চিন্তা করা হয়েছিল যে আমি বাইরে পড়তে যাব, চায়নাতে যাব, হাঙ্গারির মতন জায়গায় যাব, বা ছোটবেলাটা কেমন ছিল আপনার একদম শুরু থেকে? ওকে, ছোটবেলার কথা বলতে গেলে আমি একদমই যেটা বলেছে আন্ডার প্রিভিলেজড ব্যাকগ্রাউন্ড থেকে আসা। আন্ডার প্রিভিলেজড ইন সেন্স লাইক অনেক রকম তো প্রিভিলেজ থাকে মানুষ। লাইক আমি যেখান থেকে এসেছি ওইখানে ফরিদপুরের ছোট্ট একটা গ্রাম, অজপাড়াগা যেটা বলে। সো এডুকেশনাল বা ভালো স্টাডির প্ল্যাটফর্ম ছিল না। তো আমি লাইফে কখনো ফিনান্সিয়াল বা ফ্যামিলি কোনো ক্রাইসিস ফেস করি নাই। বাট মেইন স্ট্রাগল ছিল আপনার ওইখানে মানে যেটা আই এম প্রাউড টু সে আমি ধরেন আমার 14 জেনারেশন 14 গোষ্ঠীর মধ্যে ফার্স্ট সায়েন্স নিয়ে পড়াশোনা করছিলাম। তো না, যখন ছোট ছিলাম তখন আমার ইচ্ছা ছিল মেডিকেলে পড়ার। সেটা হয় নাই। এরপরে প্রাইভেটে ভর্তি হলাম। বাইরে আসার ইচ্ছা ছিল না। বাট আমি অনেক এরকম কোনো প্ল্যান ছিল না যে আমি বাইরে পড়তে যাবো। বাট আমি অনেক, অনেক, অনেক অ্যাম্বিশিয়াস ছিলাম একদম পিচ্চিবেলা থেকে। আই মিন এটা হয়তো আমার মায়ের জন্য হইছে। আমার আম্মা অনেক ভিশনারি। তারপরে এসএসসি কমপ্লিট করলাম। আমি কিছু বিষয় এই আমার ব্যাকগ্রাউন্ডের সাথেই এড করে দেই, যেগুলো ধরেন ইউজুয়ালি স্টুডেন্টদের মধ্যে কনফিউশন থাকে। আমি যখন এসএসসি কমপ্লিট করলাম, এমন না যে আমাদের সময় খুব একটা এ প্লাস পাইতো না। আমাদের সময় অনেক এ প্লাস পাইতো। এ প্লাস সংখ্যা অনেক বেশি ছিল। বাট আমার এ প্লাস ছিল না এসএসসি, ইন্টার কোনোটাতেই। আমি এসএসসি কমপ্লিট করেছি আমাদের এলাকার একটা স্কুল থেকে। ইন্টারমিডিয়েট পড়লাম ফরিদপুর ইয়াসিন কলেজ। আমার ২ টা রেজাল্টই কোনোটাতে আসলে এ প্লাস না। তারপরে ডোন্ট ওয়ারি, আমারটা তো নাই ভাইয়া, জাস্ট ফিল ফ্রি। না, এটা আমি বললাম কেন, ধরেন হয় কি স্টুডেন্টরা যখন এপ্লাই করে তখন খুব টেনশনে থাকে যে আমি স্কলারশিপ এপ্লাই করবো, তো আমার 5 হ্যাঁ, নাই, এটাতে কোনো ঝামেলায় পড়বো কিনা, এর জন্য মেনশন করে দিলাম। ইনফ্যাক্ট আমার এসএসসি তে আপনার 4 পয়েন্টও ছিল না। ইন্টারে 4 পয়েন্ট ছিল, বাট এসএসসি তে ছিল না। পরে যখন ব্যাচেলরে আসলাম, তো কোনো প্ল্যান ছিল না যে হায়ার স্টাডিজে যাব। আমার প্ল্যান ছিল আমি ব্যাচেলর কমপ্লিট করার পরে আপনার একটা ইন্ডাস্ট্রিয়াল জব করব। সো ধরেন হায়ার স্টাডি করার জন্য যেভাবে একাডেমিক্যাল প্রিপারেশন নেওয়া লাগে ব্যাচেলরে, ওটাও ছিল না। আমি জাস্ট পাস করার জন্য পড়ছি, টু বি ভেরি অনেস্ট। আমার এসএসসি ব্যাচেলরের রেজাল্ট ছিল 3.15, যেটা নরমাল সেন্সে অনেকে বলে যে 3.50 না হলে হায়ার স্টাডির জন্য এপ্লাই করাটা খুব বোকামি। তো যেহেতু আমার প্ল্যান ছিল না, ওইভাবে পড়াশোনা করা হয় নাই, ব্যাচেলরের ল্যাকিং ছিল। তো আফটার ব্যাচেলর যখন আমি জবে ঢুকলাম, কয়েক বছর জব করার পরে যখন কোভিড আসলো, একটা প্রাইভেট ফার্মে প্র্যাকটিস করতাম আমি স্ট্রাকচারাল ডিজাইন। তখন আমার কাছে মনে হলো যে না, এটা একদম রাইট টাইম, দেশ ছাড়তে হবে। আই মিন প্রাইভেট জবের অনেক বাজে এক্সপেরিয়েন্স হওয়ার পরে।
তো তখন হচ্ছে প্রিপারেশন নিচ্ছিলাম এবং আমার এখনো মনে আছে 2021 সাল 2022 সালে আপনার আমি রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারি এরকম এমন কোনো স্কলারশিপ নাই যেগুলোতে হচ্ছে আমি এপ্লাই করি নাই। বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় থেকে যেসব স্কলারশিপগুলি অফার করে ওরা আমি প্রত্যেকটা এপ্লাই করছি। লাইক ইনক্লুডিং ইন্ডিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ, ব্রুনাই, হাঙ্গেরি, চায়না, লাইক এভরিহোয়ার আই অ্যাপ্লাইড। হুম। পরে দেখা গেল যেটা কোথাও হচ্ছে আপনার ফুল ফান্ড হচ্ছিল না। ধরেন এমন হয় যে টিউশন ফি ওরা ওয়েভ করতেছে বাট আমাকে কোনো স্টাইপেন্ড দেবে না মান্থলি, বা ধরেন টিউশন ফি ওয়েভ করতেছে আমাকে ডরমিটরি কস্ট দেওয়া লাগবে। তো যেটা হয় যেহেতু আমি পাশ করে ফেলছি, বেশ কিছু বছর জব করছি, এই মুহূর্তে বাড়ি থেকে টাকা পয়সা সাপোর্ট নেওয়াটা হচ্ছে একদমই আমার কাছে মানে আমার মন সায় দিচ্ছিল না। তো আমার লাগবে ফুল ফান্ড। দেন চায়নাতে হইলো, চায়নাতে চলে গেলাম। ওইখানে যাওয়ার পরে ওইখানে ভাইয়া যাওয়ার চায়নাতে জি, জি। যাওয়ার আগে লাইক মানে হুম। what actually motivated you? লাইক কোন একটা স্টুডেন্ট যদি 3 থাকে, 4 না থাকে, আবার জিপিএ 5 ও নাই, তাদেরকে নিয়ে তো অ্যাকচুয়ালি আশা করে না কেউ। বাট এক্স্যাক্টলি। হোয়াট অ্যাকচুয়ালি মানে ইন্টিগ্রেট আচ্ছা, ইউ? ওকে। আমি আমি না বরাবরই একটা জিনিস মানে আমি জানি না এটা হয়তোবা ওভার কনফিডেন্ট হইতে পারে। মানে আমার কাছে মনে হতো যে যদি আমি কোনো কিছু ট্রাই করি এট লিস্ট সেটা আমার হবেই। আমি বরাবরই অনেক কনফিডেন্ট ছিলাম। তো দ্যাটস রিয়েলি গ্রেট। আপনার ফেইথ আরেকটা ছিল জিনিস একটা যে না হবেই। ইয়াস, আরেকটা জিনিসও বোঝা খুব জরুরি। ধরেন আপনার নিজের লিমিটেশনস বা আপনার নিজের কোথায় ল্যাকিংস আছে এটা তো আপনি ভালো বুঝবেন। সো ধরেন আমি যখন হাঙ্গেরির জন্য আমি কিন্তু যখন চায়নাতে এপ্লাই করলাম তখন আমি হাঙ্গেরিতে এপ্লাই করছিলাম মাস্টার্সের জন্য। বাট আমি তখন রিজেক্ট খাইছি এবং এটার ভ্যালিড অনেক পয়েন্ট আছে তখন রিজেক্ট খাওয়ার। তো ওইটাও ধরেন আপনার নিজের কোয়ালিফিকেশন বুঝেও হচ্ছে একটা ড্রিম সেট করা, মানে ইনিশিয়াল ফেজটা এটাও ইম্পর্টেন্ট। এখন ধরেন আমি ওই রকম কোয়ালিফাইড না, আমি যদি হচ্ছে আশা করে বসে থাকি যে না আমার আইদার আমাকে ইউএসএ তে হইতে হবে না আমি কোথাও যাব না, তো সেটা তো হবে না। আপনাকে একটা স্টেপ বাই স্টেপ আগাতে হবে। তো আমার কাছে মনে হয়েছিল যে অ্যাটলিস্ট কোথাও না কোথাও হবে। আর চায়নার ক্ষেত্রে যেটা ছিল প্রফেসরদের অ্যাকসেপ্টেন্স লেটার একটু ইম্পর্টেন্ট চায়নার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। তো আমার এখনো মনে আছে আমি একটা নতুন ইমেল খুলে আমি মনে হয় আপনি বিলিভ করবেন না, আমি 2000 প্লাস ইমেল করছিলাম কোভিড এর সময়। আমি প্রত্যেক রাতে মাই গড। আমি রাতে মেল নিয়ে বসতাম। ধরেন 10টা-11টার দিকে শুরু করতাম এবং ভোর হওয়া পর্যন্ত আমি ইমেল করতাম টানা, এবং প্রত্যেকটা ইমেল কাস্টমাইজড। এমন না যে আমি একটা ইমেল লিখে ওটাই সব প্রফেসরকে পাঠিয়ে দিছি। আমি প্রত্যেকটা প্রফেসরের প্রোফাইল পড়তাম। প্রত্যেকটা ডিফারেন্ট, ইয়া। হ্যাঁ, ডিফারেন্ট, বিকজ আমি প্রত্যেকটা ইমেলের মধ্যে ওই প্রফেসরের কাজ উল্লেখ করতাম। তো আমি একটা প্রফেসরের কাজ তো আরেকজনকে ইমেল করতে পারবো না। তো হচ্ছে আমি ডেফিনেটলি। প্রত্যেকজনের প্রোফাইল পড়ে কাস্টমাইজড ইমেইল করে সেইগুলোতে ইমেইল করতাম। তো আমি যখন এপ্লাই করলাম চায়নাতে তখন হচ্ছে আমি আমার মনে আছে ক্লিয়ারলি আমি 11টা অ্যাকসেপ্টেন্স লেটার পাইছিলাম ডিফারেন্ট 11টা প্রফেসর থেকে। তো পরে এপ্লাই করলাম। আমি যদি আরো ক্লিয়ার করে বলি মোটিভেশনের যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনাকে আরেকটা জিনিসও একটু মানে ধরেন মাথায় রাখা দরকার যে ওরা কি বিষয়ের উপরে ফোকাস করে একটা স্টুডেন্টকে হচ্ছে সিলেক্ট করে ইনিশিয়াল ফেজে। এখন হ্যাঁ, ইটস নট নেসেসারি যে আপনাকে প্রতিটা ফেসেই খুব ভালো কিছু করতে হবে, বাট এটলিস্ট ধরেন যেন কোন একটা ক্যাটাগরিতে আপনাকে 0 দিতে না পারে। আপনি এটলিস্ট ধরেন 5 এর মধ্যে যেন আপনি 2 পান, 1 পান বা 0 না পান। তো তখন আমার কাছে মনে হলো যে আচ্ছা আমার তো কোনো রিসার্চ পেপার নাই, এটা তো আমাকে 0 দিবে যখন ওরা এটা ইভালুয়েট করবে। তো কি করা যায় তখন আপনাদের এবং আমার তখন রিসার্চ ব্যাকগ্রাউন্ডও ছিল না, এবং আপনি জানেন যে আমাদের ব্যাচেলরে 2টা একটা কোর্স থাকে যেখানে টেকনিক্যাল রাইটিং নিয়ে শেখায়, বাট ওটা সাফিসিয়েন্ট না একটা পেপার লেখার জন্য। তো ওই সময় হচ্ছে চিটাগং এর সাউদার্ন ইউনিভার্সিটি আছে, ওরা হচ্ছে একটা কনফারেন্স আয়োজন করে। ওদের একটা কনফারেন্সে আমি আমার একটা পেপার সাবমিট করি। তো এটা অ্যাকসেপ্ট করে ওরা, ওটা আমি পেজ করে দেই কনফারেন্সে। ওই পেপারটা আমার অনেক হেল্প করছে চায়নার স্কলারশিপ পেতে, বিকজ মানে আপনি কিছুই নাই, অ্যাটলিস্ট কিছু একটা আছে। তো এবং ওই বছরেই কুয়েটার একটা কনফারেন্স হলো, ওখানে আমি আমার একটা পেপার সাবমিট করছিলাম, ওইটাও এখানে অ্যাকসেপ্ট হলো, প্রেজেন্ট করলাম। এটা হচ্ছে রিসার্চের ফার্স্ট জার্নি। তো এই দুইটা পেপার আমাকে অনেক হেল্প করছে চায়নাতে স্কলারশিপ পেতে আর কি। তো এপ্লাই করলাম চায়নাতে, আমি 5-6টা ইউনিভার্সিটিতে এপ্লাই করছিলাম। কয়েকটা হচ্ছে টিউশন ফি মানে অ্যাপ্লিকেশন ফি ফ্রি এবং কয়েকটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি দিয়ে। তো আলটিমেটলি রিজেক্ট খাচ্ছিলাম। তখন আবার যে কোভিড এর সময় চায়নার বর্ডার বন্ধ ছিল। তো ফাইনাল হচ্ছে সাউথ ইস্ট ইউনিভার্সিটি, এটা হচ্ছে চায়নার ন্যানজিং এ। এটার র্যাঙ্কিং ভালো, চায়নার মধ্যে সিভিলের জন্য হচ্ছে 2nd পজিশনে। তো ওখানে হলো, পরে হচ্ছে ওখানে পড়তে চলে গেলাম। বাই দিস টাইম হচ্ছে বর্ডার খুলে দিছে। ওইখানে যাওয়ার পর হচ্ছে এই যে না মানে বুঝে গেছি যে ভাল লাগতেছে আমার রিসার্চ করতে, বা আসলেই আমি যদি এরপরে কিছু করতে চাই পেপার লাগবে। তো তখন আমার কাছে ভালো লাগতো। ধরেন
আমার কাছে কোনো মানে ডাটা নাই, লেখার কিছু নাই। আমি হচ্ছে বসে, বসে রিভিউ পেপার লিখতাম। ধরেন একটা টপিক আমার কাছে ভালো লাগতেছে, আমি ওই টপিকের দেখা যায় ১০-১৫ টা পেপার পড়ছি। পড়ার পর হচ্ছে একটা রিভিউ পেপার লিখলাম। তো যেটা হয় বাইরের প্রফেসররা অনেক আপনাকে এনকারেজ করবে বা আপনার যেকোনো রকমের সাপোর্ট এরা দিতে চায়। আমাদের দেশে মনে হয় ব্যাপারটা একটু কম, বাট বাইরের প্রফেসরগুলো আপনাকে অনেক সাপোর্ট দিবে। আপনি যদি কিছু একটা করতে চান রিগার্ডিং রিসার্চ, ওরা আপনাকে সর্বোচ্চ সাপোর্ট দেবে। পরে চায়নায় মাস্টার্স কমপ্লিট করতে, করতে বাই দিস টাইম হচ্ছে আমার ৮-১০ টা রিসার্চ পেপার হয়ে গেছে। মানে কনফারেন্স পেপার না, পিওর জার্নাল পেপারই হয়ে গেছে। এর মধ্যে কিছু ছিল হচ্ছে আমার আম যখন আমি ব্যাচেলর করতাম, ওইখানে কিছু প্রজেক্ট ছিল যেগুলো আমি করছিলাম। ওইগুলো ডাটা ছিল আমার কাছে, সেগুলো দিয়ে আমি পেপার বানিয়েছিলাম কিছু। তারপরে আমি যখন জব করতাম, তো জবের কিছু ডাটা ছিল। ওইখানে আমরা হচ্ছে আম এক্সিস্টিং আনসেফ বিল্ডিং এর ইভ্যালুয়েশন নিয়ে কাজ করতাম। একটা বিল্ডিং ধরেন আনসেফ আছে, আপনি এটাকে কিভাবে সেভ করবেন? ফর এক্সাম্পল রিগার্ডিং লাইক এগেইনস্ট আর্থকোয়াকস, ওরকম কিছু ডাটা ছিল, সেগুলো দিয়েও কিছু পেপার লিখলাম। তারপরে চায়নাতে যখন মাস্টার্স করতাম, তখন আমার যে থিসিস ছিল, ওখান থেকে হচ্ছে আমি কিছু পেপার মানে কিছু ২ টা পেপার লিখছিলাম। তো সবকিছু মিলে ৮-১০ টা পেপার হয়ে গেল মাস্টার্স কমপ্লিট করতে, করতে। তো এরপর আমার কাছে মনে হলো যে আচ্ছা, মানে পিএইচডি করব, এটা কখনোই স্বপ্নেও আমি 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 জানতামই না কখনো যে আসলে আমি পিএইচডি করতে চাই বা আমাকে দেওয়া হবে। তখন মনে হলো যে আচ্ছা, মাস্টার্স করছি, দেন হোয়াট নেক্সট? আবার ইন্ডাস্ট্রিয়াল জবে যাব? তখন আমার কাছে রিসার্চ করতে ভালো লাগতেছে এবং আমি যখন আমার প্রফেসরদেরকে দেখতেছি চায়নাতে, দেখতেছি ওদের লাইফস্টাইল অনেক বেটার ইন্ডাস্ট্রিয়াল জবের থেকে। ওদের হাতে অনেক টাইম থাকে বা অত প্রেশার থাকে না। সবকিছু মিলে আমার কাছে ভালো লাগতেছে। দেন হচ্ছে ভাবলাম ওকে, পিএইচডি ট্রাই করি। তো চায়নাতে পিএইচডি করার প্ল্যান ছিল না কখনোই। ভাবছিলাম যে বাইরে চলে যাব। বাট ওই সময় আমি চায়নাতে কোথাও ভর্তি না হলে আমাকে চায়না ছেড়ে দেওয়া লাগতো। আর ওকে। একবার কারণ আমার মাস্টার্স শেষ হয়ে গেছিল, আমার ভিসার মেয়াদ শেষ। একবার হচ্ছে আপনার আমি বাংলাদেশে চলে গেলে ব্যাপারগুলো আবার ডিফিকাল্ট হয়ে যাবে। দ্যাটস হচ্ছে আমি চায়নাতে পিএইচডি অ্যাডমিশন নেই। তো যদি অন্য কোথাও না হয় তাহলে কোথায় চায়নাতে কোথায় পিএইচডি করব? তখন হচ্ছে আমি ২ টাতে এপ্লাই করলাম। থংজি ইউনিভার্সিটি, যেটা হচ্ছে আপনার ইউএস নিউজ র‍্যাংকিং অনুযায়ী হচ্ছে আপনার সিভিলের জন্য টপ 1 লাইক ওয়ার্ল্ড এর মধ্যে। সেটা কি আপনি চায়নায় কোন একটা ইউনিটে অ্যাডমিট হয়ে তারপরে এপ্লাই করেছেন? না, না, ওইটা আমার মাস্টার্সের শেষের দিকেই আমি এপ্লাই করেছিলাম। আচ্ছা, আচ্ছা। মাস্টার্সের শেষের দিকে। তো এবং এট দ্য সেম টাইম আমি সাংহাই জিওতং এ এপ্লাই করলাম। সাংহাই জিওতং এর প্রতি আমার একটা আলাদা ক্রেজ ছিল। কারণ ওটার ওভারঅল র‍্যাংকিং অনেক ভালো। আই মিন ওইটার Yeah. বাইরে অনেক সুনাম। তো পরে ২ টাতেই চান্স হলো। দেন কোথায় যাব খুব কনফিউশন ছিল। তারপরে আমার সাংহাই থংজির প্রফেসর যিনি ছিলেন, আম ওই প্রফেসর হচ্ছে অনেক আমি ঠিক রুড বলব না। আই মিন তার এক্সপেকটেশন অনেক বেশি ছিল। ধরেন ওইখানে আমি জাস্ট চান্স পাইছি, হ্যাঁ? আমি তখন অ্যাডমিশন লেটারও পাই নাই। তখনই সে হচ্ছে আমাকে কাজের জন্য প্রেশার দিচ্ছে। তখন আমি ছুটিতে ছিলাম। আমার ভ্যাকেশন চলতেছে। Okay. তো এটা আমার কাছে ভালো লাগে নাই ব্যাপারটা। কারণ আপনার পিএইচডি একটা লম্বা জার্নি। এখানে প্রফেসর মনের মতো না হইলে বা ভালো না হলে হচ্ছে খুব ঝামেলা। এবং সে হচ্ছে আমাকে ধরেন আমি অ্যাডমিশন লেটারও হাতে পাই নাই। জাস্ট আমাকে অ্যাডমিশন কমিটি কনফার্ম করছে যে ওকে আমরা তোমাকে নিব। সিএসসি স্কলারশিপ অ্যাসাইন করা হবে। তো ওই প্রফেসরের মধ্যে হচ্ছে আমাকে খুব, খুব রকমের পেইন দিচ্ছিল। যেটা আমার কাছে মনে হচ্ছে যে এটা মানে রেড ফ্ল্যাগ। এটা একটা কারণ ছিল। আর সাংহাই জিওতং এর ওভারঅল মানে র‍্যাংকিং এর প্রতি আমার একটা ফ্যাসিনেশন ছিল শুরু থেকেই। পরে সাংহাই জিওতং এ গেলাম। সাংহাই জিওতং এ যাওয়ার পরে পিএইচডি তে হচ্ছে আপনার ১ম মানে ৪ বছরের কোর্স, তো ১ম বছর হচ্ছে আপনার কোর্স ওয়ার্ক করতে হয়। সেকেন্ড ইয়ার থেকে হচ্ছে আ রিসার্চের কাজগুলি করতে হয়। তো আমার ১ম বছরে কোর্স ওয়ার্কগুলি সব শেষ করে ফেলছি। তো এর মধ্যেও হচ্ছে আবার আমি সাংহাই জিওতং এর প্রফেসরের সাথে ২ টা, একটা রিভিউ পেপার এবং আরেকটা রিসার্চ পেপারের কাজ কমপ্লিট করলাম। এবং ওই প্রফেসর এত ভালো ছিল যে মানে আমার যত রকম সাপোর্ট লাগছে, ধরেন ইউজুয়ালি ফার্স্ট ইয়ারে পোলাপান হচ্ছে রিসার্চ পেপার বের করা খুবই ডিফিকাল্ট পাবলিশ করা। কারণ ওই পরিমাণ ডাটা থাকে না বা এবিলিটি থাকে না। বাট সে আমাকে হেল্প করছে। এইটা আসলে আলাদা করে মেনশন করার পেছনে রিজন হচ্ছে আমি যখন ব্যাচেলরে ছিলাম, আমি ব্যাচেলর শেষ করার পরে আমার ব্যাচেলরে যেসব প্রফেসররা ছিল, তাদের সাথে ট্রাই করছিলাম যে কোঅপারেট করে কাজ করার জন্য। বাট কোন রকম কোন সহযোগিতা তো মানে আশাই করা যায় না। মানে পাই নাই। আরো ডিমোটিভেট যা বলে। আমি জানি না এটা হয়তোবা মানে আম কেন করে এরা? এনিওয়ে ওইদিকে না যাই। ভাই জাস্ট টু বি ক্লিয়ার, আপনি ব্যাচেলার্স হচ্ছে বাংলাদেশ থেকে করে তারপরে গিয়েছেন, রাইট? হ্যাঁ, হ্যাঁ, রাইট। তো আমি ব্যাচেলর ইউনিভার্সিটির করার নামটা পরে স্ট্যামফোর্ড থেকে। তো ওই সময়ে আমার মানে চায়নার সাংহাই জিওতং এর যে প্রফেসর ছিল, সে হচ্ছে আমাকে অনেক হেল্প করছে। ফার্স্ট ইয়ারে ধরেন আমি কোন রিসার্চের কাজ করছি না। বাট তারপরেও হচ্ছে আমি ২ টা পেপার লিখছি, সে আমাকে অনেক হেল্প করছে পাবলিশ করতে বা গাইড করছে আরকি। যেই গাইডটা হচ্ছে আমি আমার ব্যাচেলর মানে পাই নাই। আমি চেষ্টা করছি বাট পাই নাই। লাইক নোটেড আমি ট্রাই করছি। এটা হচ্ছে মানে আমি বদনাম করতে চাচ্ছি না। জাস্ট বিকজ আপনাকে আমি বুঝাতে চাচ্ছি যে আসলে লিমিটেশনস টা কোথায়। উই আন্ডারস্ট্যান্ড, আমরা এগুলা ফেস করছি।
ওকে। আমার ইউনিভার্সিটিতে একটা জার্নাল ছিল যেটা আমার ইউনিভার্সিটি থেকে হচ্ছে পাবলিশ করে। কাইন্ড অফ আমি এটাকে ম্যাগাজিন বলব, জার্নাল বলার থেকে। কারণ ওদের কোনো ইনডেক্সিং নাই। বাট স্টিল ওখানে আমি এই সাউদার্নে পেপারটা পাবলিশ করার আগে ওখানে কনট্যাক্ট করছিলাম যে আমি এটা পাবলিশ করতে চাই। তারা আমার পেপার না দেখে আমাকে রিজেক্ট করে দিছে। মানে তো অন্যদিকে সাংহাই জিয়াথং যখন হচ্ছে আমার পেপার দেখছে, একটা রিভিউ পেপার, ইউজুয়ালি রিভিউ পেপারকে আমরা রিসার্চ পেপার হিসেবে ধরি না। বাট স্টিল আমার ক্যাম্পাস আমাকে মানে ওটার জন্য কোনো ফি ছিল না, পাবলিকেশন চার্জ ছিল না। এপিসি ফ্রি ছিল। বাট ওটা যখন পাবলিশড হয়েছে ক্যাম্পাস থেকে আমাকে লাইক এটা হচ্ছে আপনি বোনাস বলতে পারেন যে একটা স্টুডেন্ট একটা ভালো কাজ করছে ওদেরকে আমরা একটু মানে মানুষকে খুশি করা যায় ব্যাপারটা। তারা হচ্ছে এইভাবে এনকারেজ করে স্টুডেন্টদেরকে। হ্যাঁ। তো পরে হচ্ছে যেহেতু প্ল্যান ছিল যে আমি চায়নার বাইরে কোনো একটা দেশে যাব পিএইচডি করতে, এপ্লাই করতেছিলাম বিভিন্ন জায়গাতে। বাট তেমন মন মতো কোথাও হচ্ছিল না। লাইক ফান্ডিং ইস্যু থাকে বা দেখা যায় আমাকে ফান্ড করতেছে বা হচ্ছে আপনার মান্থলি স্টাইপেন্ড থাকতেছে না। তো আমি চাচ্ছিলাম যে ফুল ফান্ড যেটা আমাকে সবকিছু সাপোর্ট দিবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। অ্যান্ড যেটা আমার কাছে এখন এসে মনে হয় যে ব্যাচেলরে ধরেন আমার সিজিপি যেটা একটু কম ছিল ওইটা আরেকটু ভালো হলে বেটার হইতো। সো মানে ধরেন যারা ব্যাচেলরে আছে এটা আমরা মানে বলি যে আসলে রেজাল্ট কোনো ম্যাটার না। আপনি যদি একাডেমিক লাইনে থাকতে চান, মানে একাডেমিয়াতে ডেফিনিটলি রেজাল্ট ফ্যাক্ট। ধরেন আমি এরকম অনেক জায়গা থেকে রিজেক্ট খেয়েছি যেখানে আমি রিজেক্ট করার কথা না। জাস্ট বিকজ অফ আমার সিজিপি যদি 3.3 থাকতো আমি রিজেক্ট খাইতাম না। আমার আদার্স কোয়ালিফিকেশন সব ঠিকঠাক ছিল। তো এট লিস্ট সিজিপি 3.30 রাখা বেটার। বাট এর নিচে হইলে আপনি পড়তে পারবেন না ব্যাপারটা না, চান্স পাবেন অনেক জায়গাতে। বাট অনেকটা মানে লিমিটেড হয়ে যাবে আপনার স্কোপটা। আপনার 3.3 থাকলে আপনাকে কোথাও থেকে রিজেক্ট করতে পারবে না। মানে ইটস ভেরি ডিফিকাল্ট টু রিজেক্ট ইউ। যদি আপনার সিজিপি লাইক কোনো 3.30 স্কোপ বা নাই যে রিজেক্ট করবে। রাইট। তো তখন হচ্ছে আপনার এডুকেশন মিনিস্ট্রির মাধ্যমে এপ্লাই করতে চাইতেছিলাম হাঙ্গেরির জন্য। বাট এডুকেশন মিনিস্ট্রির উপরে হচ্ছে আমি অনেক মানে বাই দিস টাইম অনেক পিসড অফ ছিলাম যে না আমি ওদের মাধ্যমে কোথাও এপ্লাই করব না। কারণ এর আগে আমি মিনিমাম 12-13টা জায়গায় এপ্লাই করছি ওদের মাধ্যমে। যখন আমি চায়নাতে এপ্লাই করলাম প্রথমবার, তখন সিএসসি এতে এপ্লাই করছিলাম যেটা হচ্ছে আপনার মিনিস্ট্রির মাধ্যমে এপ্লাই করতে হয়। তখন আমার এই সাংহাই জিয়াথং এবং থংজির প্রি অ্যাডমিশন লেটার ছিল, প্রফেসর অ্যাকসেপ্টেন্স লেটার ছিল, আমার অলরেডি একটা চাইনিজ ডিগ্রি আছে, আমার রিসার্চ পেপার ছিল, আমার আইএলটিএস স্কোর ভালো ছিল। বাট স্টিল তারা আমাকে রিজেক্ট করছে, যেখানে কোনো পয়েন্ট নাই রিজেক্ট করার। আমি জানি না কেন করছে। বাট তারপরে মনে হলো ওকে ফাইন, লাস্ট টাইমের মতো করি। তখন তো আমি সামটাইমস দেখা চায়নাতে যায় একটা লাকের উপরে ডিপেন্ড করে, জাস্ট 1% একটা লাক ফেভার করা লাগে। সো হয়তো বা ওইটার কারণে আপনার হয়নি। সেটা একটা বিষয় আছে এবং এটা বলতে আমার কোনো দ্বিধা নাই। আপনার একটা ভালো ইভালুয়েশন কমিটি ক্রিয়েট করাটাও খুবই জরুরি। আপনি কাদেরকে দিচ্ছেন ইভালুয়েট করতে, তারা আসলে ঠিকমতো প্রোফাইল ইভালুয়েট করতে পারতেছে কিনা, এটা ফ্যাক্ট। ধরেন আপনি যদি হচ্ছে ফর এক্সাম্পল আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়ছি। এখন আপনি যদি আমাকে দেন ফার্মেসি স্টুডেন্টদের প্রোফাইল ইভালুয়েট করার জন্য, আমি কিন্তু বুঝবো না। আমি তখন শুধু সিজিপিএ দেখবো, আমি কিছু বুঝবো না ওর। এক্স্যাক্টলি। এটা একটা ব্যাপার। দেন পরে এপ্লাই করলাম। আমি অনলাইন অ্যাপ্লিকেশন করে আমার একটা ফ্রেন্ড ছিল, ওকে আমি সব পিডিএফ গুলো পাঠাইলাম। ও হচ্ছে সাবমিট করে দিল। তো আমার অ্যাকসেপ্টেন্স লেটার ছিল প্রফেসর থেকে, বিএমই থেকে ছিল এবং আরেকটা ইউনিভার্সিটি থেকে ছিল, ইউনিভার্সিটি অফ গিওর। 2টা অ্যাকসেপ্টেন্স লেটার ছিল পিএইচডির জন্য। এখানে দেখেন যখন প্রাইমারি নমিনেশন হচ্ছে আপনার মিনিস্ট্রি করবে। যদি মিনিস্ট্রি আপনাকে নমিনেট না করে, আপনার হাঙ্গেরির প্রফেসর বা ইউনিভার্সিটি আপনাকে যতই নিতে চাক তারা কিছু করতে পারবে না। ওদের কোনো হাত নাই এখানে ইনিশিয়াল অ্যাসেসমেন্টে। প্রথমবার যখন মিনিস্ট্রি রেজাল্ট দিল, আমি দেখি যে রেজাল্টে আমার নাম নাই। ওকে, পরে আমি প্রফেসরকে জানালাম যে প্রফেসর আই এম সরি, আসলে আমি ইনিশিয়ালি নমিনেটেড হই নাই এবং তারা নমিনেশন না করলে হচ্ছে আমি আর আগাইতে পারবো না। তো আমার প্রফেসর বিলিভ করতে পারতেছে না, বিএমইর প্রফেসর। তো যে আমি তো কোনো পয়েন্ট দেখতেছি না, কেন রিজেক্ট করবে তোমাকে? যেখানে বিএমইর মতো ইউনিভার্সিটি থেকে তোমার হচ্ছে প্রি অ্যাডমিশন রিকমেন্ডেশন আছে, সেখানে তো কোনো পয়েন্ট নাই। এনিওয়ে কি আর করার, যেহেতু রিজেক্ট করে ফেলছে। ঠিকঠাক 4-5 দিন পরে দেখি যে আমি ওই আপনার টেম্পাস পাবলিক ফাউন্ডেশন, যেটা হচ্ছে স্কলারশিপ কাউন্সিল আর কি, ওদের থেকে মেইল গেছে যে আমি প্রিলিমিনারি সিলেক্টেড হইছি। তো আমি তখন আবার গেলাম মিনিস্ট্রির ওয়েবসাইটে, যাওয়ার পরে দেখি যে ওরা আগের রেজাল্টটা রিভাইজ করছে। রিভাইজ করে তারপরে হচ্ছে 2টা নতুন পিডিএফ পেজ অ্যাড করছে যেখানে আমার নাম ছিল 12 নাম্বারে। ফাইন, ভালো লাগলো। তারপরে হচ্ছে আপনার ইন্টারভিউ দিলাম হাঙ্গেরি 2টা ইউনিভার্সিটিতে এবং ওরা হচ্ছে খুব একটা প্যাঁচায় নাই। আমার ইন্টারভিউ খুবই স্মুথ ছিল, ওরা কোনো প্রশ্ন করা নাই। কারণ হচ্ছে ইউজুয়ালি আপনার একজন ফ্রেশ মাস্টার্স গ্রাজুয়েটের মানে যে কয়েকটা রিসার্চ পেপার থাকা দরকার বা থাকে সাধারণত, আমার তার থেকে বেশি ছিল। তো ওরা বুঝতে পারছে যে না, এর রিসার্চ প্রোফাইল ভালো আছে, এটা নিয়ে আর ঘাটাঘাটি করার কিছু নাই। হ্যাঁ, তো ওরা আমার সাথে জাস্ট নরমাল গল্প গুজব করছিল যে আমার এখনো মনে আছে আমার বিএমইর প্রফেসর বলছিল চায়নার ওয়েদার কিরকম, এখন চায়নার খাবার কেমন লাগে। সে আমাকে একটাও কোনো টেকনিক্যাল প্রশ্ন করা নাই। পরে শেষে হচ্ছে সে আমাকে বলছে ওকে ফাইন, আমরা স্যাটিসফাইড, তুমি এখন বাইরে যাও,
চাইনিজ নুডলস খাও ব্লা ব্লা, আই মিন মজা করতেছিল। আহ, Yeah. পরে হচ্ছে রেজাল্ট দিল। রেজাল্ট দেওয়ার পরে আমি দেখলাম যে আমার ফার্স্ট চয়েস ছিল হচ্ছে ইউনিভার্সিটি অফ গিওর। ওই ইউনিভার্সিটির র্যাঙ্কিং অনেক লো। ওইটা ফার্স্ট চয়েসের পিছনে রিজন ছিল কারণ ওইখান থেকে আমি প্রথম অ্যাকসেপ্টেন্স লেটার পাইছিলাম। আর বিএমই থেকে আমি সেকেন্ড পাইছিলাম, সেকেন্ডে। তো আমার দেখলাম চান্স হলো বিএমইতে। তো যখন হচ্ছে আমি সিনিয়র ভাইদের একটা গ্রুপ ছিল আমাদের মেসেঞ্জার গ্রুপ, সেখানে আমি লিখলাম যে আমার রেজাল্ট আসছে বিএমইতে হয়েছে। তো এটা একটু মানে আনইউজুয়াল ছিল। ইউজুয়ালি যেটা হয় হচ্ছে আপনার হয় আপনি ফার্স্ট চয়েসে পাবেন অথবা পাবেন না। এখানে সেকেন্ড চয়েসে খুব কম হচ্ছে ওরা অ্যাসাইন করে। পরে আমি বিএমইতে আসার পরে জানলাম যে আমার বিএমইর প্রফেসর হচ্ছে স্পেশালি সে স্কলারশিপ কাউন্সিলে হচ্ছে আমার জন্য রিকমেন্ড করছিল যে আমার এই স্টুডেন্ট লাগবে। সো সে হচ্ছে ২টা ইউনিভার্সিটিতে তার যে অ্যাসেসমেন্ট রিপোর্ট আছে ইউনিভার্সিটি থেকে ইন্টারভিউর, যদি তার বিএমইর স্কোর যদি আগানো থাকে যেন তাকে বিএমইতে অ্যাসাইন করা হয়। তো পরে ফাইনাল রেজাল্ট দিল, বিএমইতে হলো। এখানে তো চলে আসলাম, চায়নার প্রফেসরকে বলে টলে আসছি যে এরকম অবস্থা। তো এখানে একটা বিষয় হচ্ছে অ্যাড করি। অনেকে আমাকে প্রশ্ন করে যে চায়নার এত ভালো ইউনিভার্সিটি ছেড়ে আমি কেন হাঙ্গেরিতে আসছি? মানে হাঙ্গেরি তো Exactly, that's the question. আমরা ওটাই খুঁজছি যে what's the reason behind it? ওকে, এখন কিছু বিষয় লাইক অপ্রিয় সত্য, এটা যখন আমি চায়নাতে ছিলাম তখনও আমি ওটা বিলিভ করতে চাইতাম না, বা ধরেন চায়নাতে যারা আছে এটা এরা ভিতরে খবর যারা জানে ওরা বিলিভ করবে, বা যেটা আমরা ফেস করি। আমার কাছে যেটা প্রথম বিষয় ছিল সেটা হচ্ছে আমরা যারা দেশের বাইরে আসি, স্পেশালি বাংলাদেশ থেকে, এবং সবারই মনে হচ্ছে একটা সুপ্ত ইচ্ছা থাকে যে ওকে ফাইন, আফটার 5 or 10 ইয়ার্স আমি কোথাও সেটেল ডাউন করবো যদি বাইরে থাকতে চাই। Yeah. চায়নাতে হচ্ছে এই সুযোগটা নাই। যদিও হচ্ছে ওরা একটা এখন নতুন স্কিম চালু করছে যে আপনি টপ 5 ইউনিভার্সিটি থেকে পিএইচডি কমপ্লিট করলে আপনাকে পিআর দিবে, বাট ওইটা আমার কাছে খুব একটা ভ্যালুয়েবল কিছু মনে হয় নাই ফার্স্ট অ্যাট অল। এটা ছিল মেইন রিজন। আর আরেকটা ইম্পর্টেন্ট রিজন ছিল হচ্ছে চায়নাতে আপনার ওদের কিছু ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে, তো সেটা হচ্ছে হাঙ্গেরিতেও আছে বাট চায়নাতে একটু বেশি। ওদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের পড়ানোর সিস্টেম বা মার্কিং সিস্টেম বা ওরা যে চোখে আমাদেরকে দেখে, চাইনিজদের পড়াশোনার সিস্টেম সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা। এখন এই সাংহাই জিয়াথং এত ভালো র্যাঙ্কিং, এই র্যাঙ্কিং মানে টপে নেওয়ার পিছনের অবদান শুধুমাত্রই চাইনিজ স্টুডেন্টদের, এবং এই র্যাঙ্কিং এর যেই বেনিফিটস এটাও শুধুমাত্র চাইনিজ স্টুডেন্টরাই পায়। এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা ওইভাবে ভ্যালুটা পায় না, বিকজ বাইরে থেকে সবাই জানে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে ডিল করার ক্ষেত্রে বা পড়ানোর ক্ষেত্রে ওদের সিলেবাসের পার্থক্য আছে, খাতা ইভ্যালুয়েশন করা বা গ্রেডিং এর পার্থক্য আছে। আমরা যারা এখান থেকে পাশ করে বের হই খুবই মানে অল্প কিছু পোলাপান, ধরেন আপনি বলতে পারেন হাজারে ২-৪ জন হয়তো বা ওই ভ্যালুটা পায়, আর ম্যাক্সিমাম সেই ভ্যালুটা পায় না। That's so আপনি sad. হয়তো বুঝতে পারছেন। এটা হয়তো বা চায়নার ইন্টারনাল পলিসি। ধরেন ওরা কিন্তু অনেক ফান্ড করে পড়াশোনার বা রিসার্চের পিছনে, হ্যাঁ, বাট ওরা হচ্ছে ওদের ইউনিভার্সিটিগুলিতে কোনো ফরেন ফ্যাকাল্টি রিক্রুট করতে নারাজ, করবে না তারা। তখন যেটা হয়, ধরেন আমাদেরকে পড়াচ্ছে চাইনিজ প্রফেসর, আমি ধরে নিলাম না তারা ডেফিনেটলি অনেক কোয়ালিফাইড, কিন্তু যখন ধরেন আপনার একটা ল্যাঙ্গুয়েজে কথা বলতে ভয় লাগবে বা আপনি কমফোর্ট ফিল করবেন না, তখন করে ফেলে লেকচারগুলি। তো এই দিক থেকে হচ্ছে একাডেমিক্যাল অনেক ল্যাকিংস থেকে যায় ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের যারা চায়নাতে পড়ে। এটা একটা কারণ। এখন আমার কাছে তখন মনে হচ্ছিল যে আমি ধরেন সাংহাই জিয়াথং থেকে পাশ করে বের হলাম, পিএইচডি কমপ্লিট করলাম, আমি এরপর যখন কোথাও টিচিং এর জন্য অ্যাপ্লাই করবো বা পোস্ট ডকের জন্য অ্যাপ্লাই করবো, ওরা র্যাঙ্কিংটা ম্যাটার করবে, বাট ওরা কিন্তু আমার প্রোফাইল দেখবে যে আসলে আমি কি প্রোডাক্ট হয়ে বেরোচ্ছি। আমি একটা খুব ভালো র্যাঙ্কিং থেকে বের হইলাম, বাট আমি আসলে খুব একটা মানে প্রোডাক্টিভ পিএইচডি হোল্ডার হয়ে বের হইতে পারলাম না, সো এটা লাভ হবে না। এবং আমার কাছে তখন বারবারই মনে হচ্ছিল যে চায়নাতে হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে ওরা জাস্ট মানে ওকে আপনি ট্রাই করতেছেন, পাস করেন, আপনি পরীক্ষা দিলেন, আপনাকে পাস করে যেতে পারলে যেন ওরাও বাঁচে, বিষয়টা এরকম। মানে এটা আমাদের দোষ বলবো না, ওদের 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 পলিসিটা এরকম যে ওরা হচ্ছে ওদের মতো করে। ওদের একটু ল্যাকিংস আছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের কেয়ার করার ক্ষেত্রে। হ্যাঁ, এবং এটা ওরা আমার কাছে মনে হয় এখনো মনে হয় যে ওরা এটা ওভারকাম করতে পারতো যদি হচ্ছে মানে কিছু ইন্টারন্যাশনাল টিচার রিক্রুট করতে, বাট তারা সেটা করে না এবং করবেও না, আমি প্রিটি শিওর। নিজেদের স্টুডেন্টস বেশি নিচ্ছে এবং টিচার্সরাও সব নিজেদের নিচ্ছে। হ্যাঁ, এবং ওরা কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের পিছনে অনেক টাকা খরচ করে, অনেক স্কলারশিপ দেয়, বাট প্রবলেম হচ্ছে আরো পাশাপাশি যেগুলো করতে হইতো এটা হয়তো বা ওদের পলিটিক্যাল বা মানে দেশের রুলস এর বাইরে হয়ে যায়, এজন্য করতে চায় না। বাট অনেক ট্রাই করে তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে মানে রিক্রুট করার বা স্কলারশিপের ব্যাপারগুলো নিয়ে আর কি। এটা ছিল main reason। মানে তারপর আপনি অ্যাপ্লাই করলেন চায়না থেকে, মাস্টার্স এপিএস জন্য মানে অ্যাপ্রুভ হলেন, তারপর কি হয়, মানে কিভাবে যাওয়া হয় আপনার চায়না থেকে ওখানে?
ওকে। তো যখন আমার রেজাল্ট কনফার্ম তখন আমি দেশে গেলাম। আমি জানতাম যে স্কলারশিপ হোল্ডারদের হচ্ছে মানে স্টাইপেন্ডিয়াম পাইলে আপনাকে দেশে গিয়েই হচ্ছে ভিসা করতে হবে। যেহেতু এটা বাইলেটারাল হচ্ছে স্কলারশিপ। ২ দেশের মিনিস্ট্রির মাধ্যমে সো আমাকে দেশে গিয়ে ভিসা করতে হবে। বাট ব্যাপারটা রং। আমি চায়না থেকেই করতে পারতাম। এটা আমি পরে জানছি। তো পরে দেশে গেলাম। দেশে গিয়ে হচ্ছে আমি ভিসার জন্য এপ্লাই করলাম অ্যাজ ইউজুয়াল অন্য সব স্টুডেন্টদের মতোই। তো ভিসার ক্ষেত্রে যেটা হয় আপনার স্কলারশিপ হোল্ডারদের একটু আলাদা চোখে দেখে। এদের ভিসা প্রসিডিউর খুবই স্মুথ থাকে। কোনো কিছু নিয়ে কোনো ঝামেলা করে না। তো যখন আমি ইন্টারভিউতে গেলাম ভিসার জন্য, তখন এখানে স্যান্ড্রো নামে একজন ভদ্রলোক আছেন হাঙ্গেরিয়ান। উনি আমার ইন্টারভিউ নিল। উনি একাই, উনি সব ইন্টারভিউ নেয়। তো সে আমাকে বলতেছে যে, "পিএইচডি ওকে, চায়নাতে পড়াশোনা করেছেন। আপনার রিসার্চ পেপার কয়টা?" তখন আমি বললাম। তো এটা বলার মানে জিজ্ঞেস করার পিছনে রিজন মনে হয় পরে আমি একদিন তার মানে গুগল স্কলার প্রোফাইল দেখলাম। সেও পিএইচডি হোল্ডার, রিসার্চ করে। যদিও অত হাই প্রোফাইল মনে হয় না আমার কাছে। তো সে পরে আমাকে জিজ্ঞেস করতেছে যে রিসার্চ প্রোফাইল গুলি কোন মানে রিসার্চ পেপার গুলি হচ্ছে কোন লেভেলের জার্নাল? আই মিন জার্নালে কিছু র‍্যাংকিং থাকে Q1, Q2 অথবা Yeah, Q3 এবং yeah. এসসিআই বা স্কোপাস। তো আমি তাকে বললাম যে আমার এই কয়টা Q1 এ আছে, এই কয়টা Q2 তে আছে এবং আমার এই কয়টা আম কনফারেন্স পেপার আছে। তো Mhm. তার মুখ দেখে মনে হলো যে সে অনেক প্লিজড। সে বলতেছে যে আমাদের এর আগে বাংলাদেশ থেকে যে কয়েকজন পিএইচডি অ্যাপ্লিক্যান্ট আমি ইন্টারভিউ নিয়েছি এই বছর, আমি সর্বোচ্চ ২ টা বা ৩ টা হচ্ছে রিসার্চ পেপার ওয়ালা অ্যাপ্লিক্যান্ট পাইছি। আমার খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। আমার নিজেরও ভালো লাগছিল যখন ধরেন কেউ প্রশংসা করতেছে, ভালো তো একটু লাগেই। Appreciate করে হ্যাঁ, সবারই ভালো হ্যাঁ, লাগে। তো এরপরে হচ্ছে আপনার যেদিন গেলাম মানে মেইল দিছে পাসপোর্ট কালেক্ট করার জন্য। তো ওরা হচ্ছে যারা পাসপোর্ট ডেলিভারি দেয় ওরা সবার সাথে একটু মজা নেয় যে আপনার কাছে কি মনে হচ্ছে পাবেন কি পাবেন না, সবাইকে ওরা এটা বলে। তারপরে শেষে বলে ধরেন কেউ পেলে বলে কংগ্রাচুলেশন, কারো রিজেক্ট হলে পরে বলে যে আমরা সরি ব্লা ব্লা ব্লা। বাট স্কলারশিপ পাইছে এদের ভিসা রিজেক্ট হয়েছে এরকম রেকর্ড নাই আজ পর্যন্ত। আচ্ছা। আপনি যদি কোনো ফেক ডকুমেন্টস না দেন ভিসা রিজেক্ট হুম, করবে না। তো পরে হচ্ছে আমাকে জিজ্ঞেস করতেছে যে আপনার কাছে কি মনে হচ্ছে? আমি বললাম আমি ভিসা পাবো। তো বলতেছে যে কেন এরকম মনে হচ্ছে? আমি বললাম না আমি আমার আমা- আমার আম আমি কনফিডেন্ট আমার প্রোফাইল ভালো এবং আমি জি। পিএইচডি অ্যাপ্লিক্যান্ট, স্কলারশিপ হোল্ডার লাইক দেয়ার ইস নো পয়েন্ট টু বি রিজেক্টেড। পরে তো হুম, ভিসা পাইলাম। ভিসা পাওয়ার পরে এখানে আসলাম। এখানে আসার পরে যেটা হলো আমি আমি জানতাম যে বুদাপেস্ট হচ্ছে আপনার সেন্ট্রাল ইউরোপের খুবই একটা টুরিস্ট হাব। এটা অনেক পপুলার। এখানে অনেকে ঘুরতে আসে। মানে খুবই কালারফুল সিটি। এখানে yeah. আসার পর হচ্ছে আমি একদমই হতাশ হয়ে গেছি শুরুর দিকে। আমার ১ম ১ সপ্তাহ খুবই খারাপ লাগছে। কারণ আমি তো ধরেন চায়নার সবথেকে মানে চায়না তো হচ্ছে নিউলি ডেভেলপড। সো খুবই প্ল্যান্ড ওয়েতে হচ্ছে ওরা ডেভেলপ করছে। হুম, সাংহাই হচ্ছে মানে এট লিস্ট ৫০ গুণ বেটার। ওদের স্ট্রাকচার বা ট্রান্সপোর্টেশন বা আদার্স আপনি যা বলেন সব দিক দিয়ে। মানে হুম, হুম। বুদাপেস্ট থেকে সাংহাই। তো ওইটা নিয়ে ১ম দিকে একটু আমার খারাপ লাগতেছিল। একটু ইনফেক্ট অ্যাডাপ্ট করতে কি কষ্ট হচ্ছিল আপনার? একটু হ্যাঁ, মানে আচ্ছা। আমি তখন তো ধরেন আমি ইউরোপে আসবো, সেন্ট্রাল ইউরোপে আসবো, বুদাপেস্টের মতো সিটি তো মনের মধ্যে একটা প্রি কনসেপ্ট তৈরি হয়েছিল যে বুদাপেস্ট মনে হয় এরকম হবে। হ্যাঁ, হ্যাঁ, ওইটা হ্যাঁ। আসলে ওই জায়গা থেকে আমি একটু মানে একটু খারাপ লাগছিল আসার ডিসঅ্যাপয়েন্টেড পর। হয়ে আচ্ছা। এবং ধরেন চায়নাকে আমরা বাইরে থেকে যতটা ডেভেলপড মনে করি, চায়না ইনসাইড এর থেকে আসলে অনেক বেশি ডেভেলপড। আমার এখানে হাঙ্গেরিতে আসার পরে মনে হইছে চায়নার একদম ৫ নাম্বার মানে ধরেন টায়ার ৫ যে সিটিটা যেটা একদমই চায়নার গ্রাম, ওখানকার হুম। রাস্তাঘাট বা স্ট্রাকচার বা আপনার ড্রেনেজ সিস্টেমও বুদাপেস্টের থেকে অনেক ইমপ্রুভড। মানে অনেক ওহ, ডেভেলপড। হুম, হুম। আম That's এইবার এইবার হচ্ছে বিএমএর স্টাডি নিয়ে বলি। আমার বিএমএ প্রফেসর অনেক ভালো, অনেক সাপোর্টিভ। এখানে যেটা হচ্ছে ওদের সিলেবাস, ক্লাস এবং কারিকুলাম সব সেইম। হাঙ্গেরিয়ান এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সব সেইম। তো এখানে পিএইচডি স্টুডেন্টদের সিস্টেম হচ্ছে আপনার ক্লাস নিতে হবে। আপনি ক্লাস নিতে বাধ্য কারণ এটার উপর আপনার ক্রেডিট আছে এবং আচ্ছা। টিএ না যে ধরনের কোনো প্রফেসর ক্লাস নিবে আপনি তাকে অ্যাসিস্ট করবেন। আপনাকে হচ্ছে স্বাধীনভাবেই ক্লাস নিতে হবে লাইক অ্যাজ এ প্রফেসর। হুম, হুম। তো যেহেতু আমি ব্যাচেলর অনেক আগে শেষ করে আসছি এবং ধরেন আমি বাংলাদেশে একটা ২য় সারির প্রাইভেট থেকে পড়ে আসছি। আমার নিজেরও বেসিক ওই সময় তো বেশি ভালো ছিল না। এখানে বিএমইর মতো ইউনিভার্সিটি ওদের সিলেবাস দেখেই তো আমার মাথায় হাত মানে গেছে কিছুদিন অ্যাডপ্ট করতে। কি হলো? তো না ওরা যেটা মনে করে কি ধরেন এখানে যে আপনি পিএইচডি শেষে যদি আপনি ইয়াতে ঢুকেন, টিচিং এ ঢুকেন, সো আপনার হুম, কাছে ২ দিন পরে মনে হবে যে ওকে আমি জাস্ট একটা জব চেঞ্জ করছি নাথিং এলস বিকজ ওরা আপনাকে ওইভাবেই প্রিপেয়ার করবে একদম শুরু থেকে। যেমন ধরেন আমি বিএমইতে লেকচার শিট রেডি করি, অ্যাসাইনমেন্টস চেক করি, প্রশ্ন বানাই পরীক্ষার জন্য, ক্লাস নেই এবং পাশাপাশি আমি আমার নিজে রিসার্চ করতেছি বা পড়াশোনা করতেছি।
Oh, that's তো a lot of work. হ্যাঁ, BME তে অনেক প্রেশার গেছে হ্যাঁ। কিছুদিন, এখনো যায়। তো আমি যদি স্টাডি নিয়ে বলি, দেখেন আমি চায়নাতে যখন ছিলাম, আমি ফার্স্ট সেমিস্টার আমার 7 টা কোর্স ছিল। হুম? হুম। 7 টা কোর্সের মধ্যে 7 টাতেই মনে হয় 2 টা কোর্স বাদে আর বাকিগুলোতে আমার রেজাল্ট লাইক 4 আউট অফ 4, আর বাকি 2 টাতে মনে হয় 3 হইছিল। আমি যতটুকু এফোর্ট দিছি তার থেকে অনেক 5 গুণ এফোর্ট দিছি BME তে। আমার মাত্র 2 টা কোর্স ছিল, 3 টা কোর্স ছিল। এবং 3 টা কোর্সে আমার পাস করতে অবস্থা টাইট হয়ে গেছে। এটার পেছনে রিজন হচ্ছে আমার আদার্স অনেক প্যারা ছিল, এবং সেটা ছাড়াও ওদের সিলেবাসের প্যাটার্ন মানে কোর্স কারিকুলাম একটু ডিফিকাল্ট। মানে যেটা আমি একটু আগে বলতে চাচ্ছিলাম যে আপনি যদি পিএইচডি করা শেষে যদি আপনার কাছে মনে হয় যে আমি মানে প্রোডাক্টিভ কোনো পিএইচডি বের হয় নাই, তো সেটা যেহেতু কোনো মানে আলটিমেটলি কিছু হবে না। এখানে আসার পরে হচ্ছে আমি বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি মানে মেইন প্রবলেমটা কোথায়। মেইন প্রবলেম হচ্ছে যেটা আমার কাছে জানাতে মনে হয়েছিল যে ওদের সিলেবাস একটু ডিফারেন্ট ইন্টারন্যাশনালদের জন্য। আচ্ছা। যারা ইংলিশে পড়ে বেসিক্যালি, আপনি যদি চাইনিজে পড়েন তাহলে আবার সেম, বাট আপনি যদি ইংলিশে পড়েন তাহলে একটু সিলেবাস ডিফারেন্ট। বাট এখানে হচ্ছে সব সেম। ওরা আপনাকে ফেল করাইতে 1 মিনিটও ভাববে না। আপনি ইন্টারন্যাশনাল 60 পাইলে পাস, আপনি 59 পাইছেন, আপনাকে ওরা 1 দিবে না, কখনোই না। ওকে। কারিকুলাম বেশ ডিফারেন্ট। সো এখান থেকে যারা ধরেন ব্যাচেলর কমপ্লিট করবে, ওদের ধরেন প্রোফাইল নিয়ে বা ওদের স্কিলস নিয়ে আপনি ডাউট করতে পারবেন না। বাট যখন আপনার সিলেবাস ডিফারেন্ট থাকবে, আপনি একজন স্টুডেন্টকে একটু সহজ করে দেওয়ার জন্য সিলেবাস সোজা করবেন, তখন আপনি ডাউট করতে পারবেন তার স্কিল সম্বন্ধে। আচ্ছা, হ্যাঁ। তা তো অবশ্যই। এরপরে তো এই তো ফার্স্ট সেমিস্টার শেষ হলো, এখন একটু ব্রেক চলতেছে, দেন সেকেন্ড সেমিস্টার শুরু হবে আর কি। ওয়াও, জোস ভাইয়া। That's একদম a খাতা great কলম question. নিয়ে বসছি সরাসরি। ধরেন আমি এখন সেকেন্ড ইয়ারে আছি বা থার্ড ইয়ারে আছি, আমি বিএসসি শেষ করে মাস্টার্সের জন্য চায়না বা হাঙ্গারি বা যে কোনো অ্যাব্রড স্টাডিজের জন্য প্রিপারেশন নিতে চাই। ওকে, ফুল একটা রোড ম্যাপ চাইছে কিভাবে শুরু করবো এবং আপনি কিভাবে কোন জায়গা থেকে শুরু করছেন সোর্সিং বলেন, লিখতেছি। ওকে। আমি তো ব্যাচেলরে শুরু করি নাই, বাট আমি ভালো বলতে পারবো যেহেতু আমি ওই প্রবলেমটা পরে মানে রিকগনাইজ করছি যে আমার আসলে তখন করলে ভালো হইতো। আপনি কোন হ্যাঁ। সাবজেক্টে পড়েন? আমি হচ্ছে এফইটি তে পড়ি সাস্টে, ওকে, ফুড আচ্ছা। ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি। ওকে, আমার কাছে যেটা মনে হয়, ধরেন ব্যাচেলরে যারা এখন আছে, আপনি কোথায় যেতে চান, কোন ইউনিভার্সিটি বা আপনি কোন সাবজেক্টে পড়তে চান, এটা একটা স্বচ্ছ ধারণা আপনার থার্ড ইয়ার থেকেই থাকা উচিত, যেন আপনার ব্যাচেলরের শেষে এটার জন্য টাইম নষ্ট না করতে হয়। বিকজ আপনি পারফেক্ট জায়গা যদি মানে নক করতে না পারেন, শুধু অ্যাপ্লাই করে যাবেন, চান্স হবে না, বা দেখা যায় চান্স হওয়ার পরে যে আমার মতো এরকম তখন চেঞ্জ করতে হবে, Yeah. যে ওকে আমার এখানে ভালো লাগতেছে না, আমি চেঞ্জ করি। আর হচ্ছে যদি ব্যাচেলর শেষ হওয়ার আগেই আপনার অ্যাটলিস্ট 2টা রিসার্চ পেপার বা 2টা কনফারেন্স পেপার হয়ে যায়, তাহলে হচ্ছে আপনাকে মানে খুব কম জায়গা থেকেই রিজেক্ট করার সাহস দেখাবে। এটা হচ্ছে আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে। আর চেষ্টা করবেন হচ্ছে না থার্ড ইয়ারে আইএলটিএস দেওয়া দরকার নাই, কারণ হচ্ছে এক্সপায়ার হয়ে যাবে। সো লাস্ট সেমিস্টারে আইএলটিএসটা দিয়ে দেওয়া। প্রিপারেশনটা ধরেন আইএলটিএস এর জন্য আলাদা আহামরি করে প্রিপারেশন নেওয়ার কিছু নেই, জাস্ট মাথায় থাকলেই হবে ওকে ফাইন আমি আইএলটিএস দিব। সো একটু ইংলিশের সাথে বেশি কানেক্টেড থাকলেই হবে, কানেকশন বেশি রাখলেই হবে। আর যারা থিসিস করতেছে, যদি ভালো হয় যে আপনার ইউনিভার্সিটি প্রফেসর, আপনি দেখবেন মানে এটা একদম রিগার্ডলেস অ্যান্ড ইউনিভার্সিটি, আপনি যে কোনো ইউনিভার্সিটি দেখবেন যে কিছু প্রফেসর আছে যারা একটু রিসার্চ ফ্রিক, যারা রিসার্চ নিয়ে কাজ করে। তো যদি কোনোভাবে তাদের সাথে কানেক্ট হওয়া যায় যে প্রফেসর আমি কাজ করতে চাই, আপনি আমাকে যা দেন, আপনি আমাকে পেপার লিখতে দেন, লেখা ঠিক করতে দেন বা ড্রাফট করতে দেন, হোয়াট এভার আপনি যাই দেন, আমি আপনার সাথে কাজ করতে চাই। তো দেখবেন যে সে আপনাকে কোথাও না কোথাও ফিট করাবে। হয়তো সে আপনাকে দিয়ে একটা এক্সপেরিমেন্ট করাবে না, বাট আপনাকে বলবে ঠিক আছে তুমি এই পেপারটা ড্রাফট লিখো, বা এটা ড্রাফট লিখছে কেউ, তুমি হচ্ছে এটা একটু চেক দাও। তো এইটা হচ্ছে যখন সে আপনাকে যেটা করাবে, তখন দেখবেন যে পেপার আপনার একটা নাম থাকবে, নো ম্যাটার এটা 3rd নাম্বার 4th 6th যে কোনো নাম্বার অথর হইতে পারে, বাট স্টিল আপনি কাজ করতেছেন। তখন যখন হবে, আপনি যখন অ্যাপ্লাই করবেন, তখন আপনাকে যারা ইভালুয়েট করবে তারা বুঝবে যে না, এই ছেলে হচ্ছে হায়ার স্টাডিজ বা রিসার্চ করার পিছনে তার অনেক আগ্রহ আছে, আদারওয়াইজ সে থার্ড ইয়ার থেকে প্রফেসরদের সঙ্গে অ্যাটাচড হইতো না। আর অবশ্যই সিজিপিএ যেন কোনোভাবেই 3.30 নিচে না নামে। 5 হইলে ভালো, বাট 30 নিচে না নামলে বেটার। যদিও অনেক কম সিজিপিএ নিয়ে অনেকেই চান্স পায়, বাট ওই 2-4টা এক্সাম্পল দিয়ে আসলে রিয়েল লাইফ চলবে না। মানে এটা হচ্ছে সব থেকে সত্য কথা, বিকজ আমি অনেক ভালো জায়গা থেকে রিজেক্ট হয়েছি অনলি আমার ব্যাচেলরের সিজিপিএর জন্য। সো আমি এই পেইনটা বুঝি। দেন এরপরে ভাইয়া মানে
কোথা থেকে সোর্স গুলো করছেন যে কিভাবে অ্যাপ্লাই করব? আমি থার্ড ইয়ারে আমার পেপারের জন্য কাজ করা শুরু করলাম, ফোর্থ ইয়ারে এসে আইএলটিএস দিলাম, দেন বিভিন্ন পেপারে কাজ করতেছি, প্রফেসর থেকে মেল করতেছি, নাটক বানাচ্ছি। বাট হাউ টু অ্যাকচুয়ালি স্টার্ট, যে কোথা থেকে খুঁজবো, কোথা থেকে আসলে? ওকে, যেটা করবেন ধরেন আমি আমি যদি চায়নার কথা বলি, ঠিক আছে? আপনি গুগল করবেন চায়নাতে কি, কি স্কলারশিপ আছে। ধরেন চায়নাতে, আমরা চায়নার কথা মনে করলে আমরা মানুষ ভাবে যে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ, বাট চায়নাতে এর বাইরে অনেক অনেক স্কলারশিপ আছে। সিএসসি যেটা হচ্ছে আমরা চাইনিজ গভর্নমেন্ট বলি, ওটা হচ্ছে অনেক কম্পিটিটিভ। ওখানে অ্যাপ্লাই করলে প্রবলেম নাই, বাট ওখানে বেশিরভাগ মানুষ অ্যাপ্লাই করে কারণ সবাই এটা দিয়েই সার্চ করে, কম্পিটিশন বেশি থাকে। যেটা করতে পারেন আপনি, ধরেন আপনি যে দেশে অ্যাপ্লাই করতে চান বা যেখানে আপনার ইচ্ছা, ওইখানে আপনি দেখলেন যে ওই দেশ সে কোনো গভর্নমেন্ট স্কলারশিপ অফার করতেছে কিনা। বিকজ গভর্নমেন্ট স্কলারশিপ গুলি হচ্ছে আপনার কন্ডিশন খুব কম থাকে। আপনি 2-4 বার ফেল করলে আপনার স্কলারশিপ চলে যাবে না, স্কলারশিপ ক্যান্সেল হওয়ার পসিবিলিটি খুবই কম থাকে। আচ্ছা সেটা এমন না যে ধরেন চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ হইতে হবে। চায়নাতে আপনার অনেক ওদের স্টেট যেসব গুলি আছে, সাংহাই বা ন্যানজিং, ওদের যেসব পুরা প্রভিন্সিয়াল স্কলারশিপ বলে আর কি, লাইক আমাদের দেশে যেরকম এমপি থাকে এক একটা ডিস্ট্রিক্ট, ওরকম। তো ওই স্কলারশিপ গুলো ভালো থাকে, ওগুলো গভর্নমেন্ট স্কলারশিপ। ওগুলো হচ্ছে আপনার, ওইগুলিরও কন্ডিশন খুব কম থাকে। ইউনিভার্সিটি স্কলারশিপ যেটা অফার করে সেটা হচ্ছে ওদের একটু কন্ডিশন বেশি থাকে, লাইক আপনি ফেল টেল করলে স্কলারশিপ চলে যাওয়ার ভয় থাকে। গভর্নমেন্ট স্কলারশিপে এই ভয়টা থাকে না। ওকে, ধরেন আমি ধরে নিলাম যে আপনি চায়নাতে অ্যাপ্লাই করবেন। যেটা হবে, আপনি প্রথমে জেনে নিলেন যে চায়না কি কি স্কলারশিপ অফার করতেছে। ওকে, ফাইন। এরপরে ধরেন আমি যেই কোর্সে পড়তে চাই, আপনি লিখলেন যে ধরেন ফর এক্সাম্পল মাস্টার্স ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ইন চায়না। তো এখানে আপনাকে অনেক স্কলারশিপ ইউনিভার্সিটি লিস্ট দেখাবে যে কোন কোন ইউনিভার্সিটিগুলো ভালো আছে, মানে বেশ ফেমাস ওই দেশের মধ্যে। আপনি এখানে ওয়েবসাইটে গেলেন, দেখলেন যে ওদের সিভিলের মধ্যেও কি কি আলাদা যেসব ডিপার্টমেন্ট গুলি আছে, ওরা কি কি পড়াইতেছে, সেটা কোনোটার সাথে আপনার মিলে কিনা। ওকে, আচ্ছা, আমি দেখলাম যে হ্যাঁ, আমার আমার ব্যাকগ্রাউন্ড ছিল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং। আমি চায়নাতে সাউথ ইস্টে দেখলাম যে ওদের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং আছে, এবং ওদের ওয়েবসাইট অনেক ওয়েল অর্গানাইজ থাকে। আপনি যাওয়ার পরে দেখবেন যে ওখানে বিভিন্ন প্রফেসররা আছে। আপনি কয়েকজন প্রফেসরের প্রোফাইল ঘাটলেন, দেখলেন যে কোন প্রফেসরের কাজ আপনার কাজের সাথে মিলতেছে বা আপনার ইন্টারেস্টের সাথে মিলতেছে। তখন তাকে একটা মেইল করলেন যে, মানে নট লাইক দ্যাট যে আপনি এখনই যাওয়া লাগবে। যেমন আপনি চাইলে এখনো মেইল করতে পারেন যে, প্রফেসর আপনার কাজ দেখলাম, আমার খুব ভালো লাগছে। আমি আপনার ওই পেপারটা পড়ছি বা আপনার ওই টপিকটা দেখছি, এটা খুব ইন্টারেস্টিং মনে হয়েছে আমার কাছে। আমি এটা নিয়ে আরো জানতে চাই। তো সে অনেক খুশি হবে। যদি তখন যদি সে আপনাকে, তখন আপনার অপশন যদি জিজ্ঞেস করে যে তুমি কি করতেছো বা কই পড়তেছো, কি করতেছো, যদি আপনি বলেন যে আমি ব্যাচেলর আছি, তখন আপনাকে অফার করতে পারে যে ঠিক আছে, তাহলে তুমি ব্যাচেলর শেষ করো, আমরা এটা নিয়ে কাজ করতে পারি বা কথা বলতে পারি। যেটা হচ্ছে আমার হয়েছে, আমি রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ অ্যাপ্লাই করলাম। হ্যাঁ, অ্যাপ্লাই করার পরে ওখান থেকে রিজেক্ট খেলাম। রিজেক্ট খাওয়ার পরে যে ইউনিভার্সিটি আমি চুজ করছিলাম, ওই ইউনিভার্সিটিতে একটা মহিলা প্রফেসর আছে, লেডি প্রফেসর। ওনার সাথে আমার সামহাও মেইলে কথা হলো। মেইলে কথা বলে আমাকে বলতেছিল যে, কামাল, তোমার তো পেপার দেখছি, আমার ভালো লাগছে, বাট ভেরি আনফরচুনেট যে তুমি এখানে চান্স পাও না। তুমি এখানে চান্স পেলে ভালো হইতো, বাট তারপর যদি তুমি চাও, আমরা হচ্ছে একসাথে পেপারের কাজ করতে পারি, যদি তুমি ইন্টারেস্ট হও। পরে হচ্ছে তাকে আমি বললাম যে হ্যাঁ, আমি তো কাজ করতেই চাই, পেপার পাবলিশ হলে আমার ভালোই লাগে। পরে সে বলতেছে, যেহেতু তোমার কাছে এখন কোনো ডাটা নাই, তুমি একটা রিভিউ পেপার লিখো ফার্স্ট, আমরা লিখি, তারপরে দেখি কি করা যায়। এরপর আমি একটা রিভিউ পেপার লিখলাম ওই প্রফেসরের সাথে, এবং তার সাথে কিন্তু আমি কখনো আগে মানে কোনো মিটিং হয় নাই। সে আমাকে চিনে না, তাকে আমিও চিনি না। জাস্ট বিকজ অফ সে আমার সাথে তার সামহাউ অ্যাডমিশন একটা প্রসেসের ভিতর দিয়ে পরিচয় হয়েছে আর কি। তো উনার জি সাথে আমি কাজ করছি। আমাদের একসাথে 3টা পেপার বের হয়েছে, আরো 2টা পেপার এখন আন্ডার রিভিউতে আছে। তো এইভাবে যদি আপনি দেখবেন যে যখন আপনি কোনো প্রফেসরকে ইমেল করবেন তার কাজ নিয়ে, সামহাউ আপনি এরকম 4-5 জনকে বা 10 জনকে প্রশংসা করে ইমেল করলে আপনি কাউকে না কাউকে পেয়ে যাবেন যে আপনার সাথে কাজ করতে মানে আগ্রহ দেখাবে, বা সে আপনাকে বলবে তোমার কিছু আইডিয়া থাকলে আমার সাথে শেয়ার করতে পারো। তো যদি এরকম আপনার একটা ইন্টারন্যাশনাল কোলাবোরেশন হয়, তাহলে বুঝেন যে আপনি ধরেন দৌড়ে অনেকখানি আগায় গেছেন অন্য 100 জন 200 জনের তুলনায়। ওকে, এরপরে ধরুন আপনি যেখানে ছিলাম আমি, যে ঠিক আছে আপনি ওই ইউনিভার্সিটিতে গেলেন, আপনার সিমিলার ডিপার্টমেন্টে গেলেন, তারপরে হচ্ছে আপনি আপনার সিমিলার প্রফেসর দেখলেন, কয়েকজন কাজ তাদের পেপার দেখলেন, দেখে তাদের সাথে হয়তো আপনার আগ্রহের কথা শেয়ার করলেন যে আপনার এই কাজগুলি আমার ভালো লাগছে, আমি দেখছি। সো যদি কখনো সুযোগ হয়, আমরা কথা বলতে পারি, আমি জানতে চাই আপনি কাজগুলি কিভাবে করেছেন। এবং আমি প্রিটি শিওর আপনার 90% প্রফেসরই আপনাকে হচ্ছে রিপ্লাই দিবে, এবং সে আপনার সাথে কথা বলতে চাইবে যদি আপনি কথা বলতে চান কোনো টপিক নিয়ে। তো এর মধ্যে আপনি যখন বিভিন্ন ইউনিভার্সিটির ওয়েব পোর্টাল ঘুরতেছেন, তখন একটা লিস্ট করে ফেলবেন যে ফর এক্সাম্পল ইউনিভার্সিটি XYZ প্রফেসর অমুক অমুক, লিঙ্কটা হয়তো বা শেয়ার করে রাখলেন, যখন আপনার লাগবে তখন আপনি দেখতে পারবেন। তো এরপরে ধরেন আপনি
যখন অ্যাপ্লাই করবেন তখন আপনাকে এই লিস্টটা অনেক হেল্প করবে। কারণ হচ্ছে ইউজুয়ালি স্টুডেন্টরা ৩, ৪, ৬ মাস নষ্ট করে ফেলে এই প্রফেসর এবং ইউনিভার্সিটি খুঁজতে। হুম। তো আপনি যখন এখন থেকেই ব্যাপারগুলির মধ্যে ঢুকে যাবেন, তখন আপনার সময় নষ্ট হবে না। আপনার একটা ক্লিয়ার কনসেপ্ট থাকবে যে আমি ওকে এই ইউনিভার্সিটি এবং আমি এই প্রফেসরের সাথে কাজ করতে চাই। তো যদি somehow কোনোভাবে আপনার একটা প্রফেসরের সাথে কথা শুরু হয় একবার, এট লিস্ট যদি ২-৪ টা ইমেইলও আদান-প্রদান হয়, দেখবেন যে আপনি যখন ওখানে এপ্লাই করবেন, তখন অটোমেটিক্যালি আপনার চান্স ধরেন আপনি 30% হচ্ছে আগায় থাকবেন অন্য যে কারো থেকে। কারণ ওই প্রফেসর প্রফেসরদের হচ্ছে সাজেস্ট করে দিবে যে এই স্টুডেন্টটা আমার সাথে কাজ করার জন্য ইন্টারেস্টেড। হ্যাঁ, কারণ আপনার প্রতিটা ইউনিভার্সিটিতেই ইনিশিয়াল চেক করে হচ্ছে আপনার জাস্ট ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট দেখে যে সব ডকুমেন্টস ঠিক আছে কিনা। বাট সেকেন্ড ধাপে ওরা ফাইলগুলি সব ডিপার্টমেন্টে পাঠায় দেয়, যেখানে হচ্ছে প্রফেসরদের একটা কমিটি ফাইলগুলি ইভালুয়েট করে যে সে এই ডিপার্টমেন্টের জন্য একাডেমিক্যালি কতটুকু লাইক সাফিসিয়েন্ট। তো ওইখানে হচ্ছে আপনার যদি ওই প্রফেসরের সাথে আপনার আগে থেকে কথা থাকে, তাহলে সে যদি আপনাকে বলে দেয় বা সে যদি কমিটিতে থাকে দেন ফাইন, সে যদি কমিটিতে নাও থাকে সে চাইলে কমিটির মেম্বারদেরকে বলতে পারবে যে এর সাথে আমার কথা হয়েছে, তাকে আমার লাগবে। তো যদি কোনো প্রফেসর একবার মুখ দিয়ে বলে যে তাকে আমার লাগবে, তার মানে আপনার মানে অ্যাডমিশন কনফার্ম। That's great. তাহলে স্কলারশিপের জন্য হচ্ছে আমাদের কি পয়েন্ট প্রফেসরের দিকে নজর রাখা, যে আমার প্রফেসরদেরকে খুঁজে বের করে তাদেরকে ইমেল করতে হবে এন্ড তাদের সাথে কাজ করার সুযোগ খুঁজতে হবে। হ্যাঁ, স্পেশালি মাস্টার্স এবং পিএইচডি তে, বাট ব্যাচেলর এটা দরকার নাই। যদি কেউ ব্যাচেলর অ্যাপ্লিকেন্ট থাকে ওদের এটা লাগবে না, স্পেশালি মাস্টার্স আচ্ছা। এবং পিএইচডি তে। যেমন ধরেন আপনার হাঙ্গেরির কথা বলি, হাঙ্গেরিতে আপনার পিএইচডি তে অ্যাকসেপ্টেন্স লেটার লাগে প্রফেসরের, বাট মাস্টার্সে লাগে না। চায়নাতে আবার মাস্টার্সেও লাগে। আচ্ছা, হাঙ্গেরিতে লাগতেছে না, ইটস ওকে। বাট যদি আপনার কোনো প্রফেসর ম্যানেজ করা থাকে বা কারোর সাথে ভালো সখ্যতা থাকে, সে যদি আপনাকে একটা রিকমেন্ডেশন লেটার দেয়, তাহলে হচ্ছে এটা আপনাকে অনেক হেল্প করবে। যদিও হচ্ছে মাস্টার্স অ্যাপ্লিকেন্টরা হাঙ্গেরিতে এটা নেয় না, বাট আমি দেখছি অনেক প্রফেসররা করে। মানে আপনাকে হয়তোবা সে ডিরেক্ট এগ্রিমেন্ট লেটার দিবে না, বাট সে আপনাকে রিকমেন্ডেশন লেটার দিবে যে স্টুডেন্ট ভালো, তার সাথে আমার কথা হইছে। তো এটা আপনাকে মিনিস্ট্রি থেকে নমিনেশন পাইতে হেল্প করবে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যখন আপনার ফাইলটা মিনিস্ট্রি নমিনেশনের পরে যখন ফাইলটা ডিপার্টমেন্টে চলে আসবে, তখন আপনার ডিপার্টমেন্ট মানে আপনার ফাইল ক্যান্সেল করবে না। আই মিন ক্যান্সেল করার সম্ভাবনাটা খুব কমে যায় আরকি। তো যদি আপনার প্রফেসরের এগ্রিমেন্ট লেটার লাগে, তত ডেফিনিটলি আমাদের কন্টাক্ট করতে হবে। যদি নাও লাগে তারপরেও বেটার যে আপনি যেখানে এপ্লাই করতেছেন সেখানে ২-১ টা প্রফেসরের সঙ্গে যদি আপনার কানেকশন থাকে তাহলে ভালো। আচ্ছা আচ্ছা। ওকে ভাই, তাহলে আমরা প্রথমে তাহলে গুগলে সার্চ করব কোন দেশ, দেন কোন ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি যাওয়ার পরে ডিপার্টমেন্ট ওয়াইজ প্রফেসরদের খুঁজে তাদেরকে আমরা মেল করা শুরু করব। এটা রাইট। দেন মেইল করলাম, হয়তো কেউ রিপ্লাই দিল বা রিপ্লাই দিল না, দেন কি করব? দেন মিনিস্ট্রির কাছে কিভাবে যাব? ওকে, আমরা যেটা করি ধরেন মেইল করার ক্ষেত্রে আমরা প্রথমে একটা ইমেইল করি। যদি দেখি যে না সে রিপ্লাই দেয় নাই, তাহলে ৭ দিন পরে একটা ফলো আপ মেইল করি। কারণ ওদের অনেক ইমেইল আসে, তো ইমেইলগুলো নিচে পড়ে যায়। তো ৭ দিন পর একটা ফলো আপ মেইল করি যে প্রফেসর আমি তো আপনাকে মেইল করছিলাম, আমি জানি না আপনি মেইলটা আসলে দেখছেন কিনা বা সামহাউ ওভারলুক হয়ে যেতে পারে। আপনি যদি কাইন্ডলি একটু আমার প্রিভিয়াস ইমেইলটা দেখেন তাহলে ভালো। আর যদি এরপরও সে রিপ্লাই না করে, তাহলে হচ্ছে এট লিস্ট ১ মাস সময় নিয়ে একটা নতুন আবার ইমেইল করা। এবং এটা অনেকেই হচ্ছে বলে যে প্রফেসরদেরকে বারবার ইমেইল করা উচিত না, বাট আমার কাছে মনে হয় এট লিস্ট একবার একটা মেইল কলেজে করে ফ্রিকোয়েন্টলি ইমেল করলে অ্যাটেনশন পাওয়া যায়। আপনি হচ্ছে ফ্রিকোয়েন্টলি ইমেইল করলে বলতে ধরেন আপনি অনেকেই বলে যে আপনি ২-৩ টা ইমেইল করলে প্রফেসর বিরক্ত হয়ে যায়। বাট আমার কাছে যেটা মনে হয় সবথেকে রাইট ওয়ে হচ্ছে আপনি একটা ইমেইল করবেন। ফর এক্সাম্পল আজকে করলেন, যদি সে রিপ্লাই না করে ৭ দিন পরে একটা ফলো আপ মেইল দেওয়া। যদি ৭ দিন পরেও সে ফলো আপ মেইলে রিপ্লাই না দেয়, তাহলে চুপচাপ বসে থেকে ধরেন ১ মাস পর তাকে আরেকটা নতুন ইমেইল দেওয়া। আর ভাইয়া যেটা বলছেন যে মিনিস্ট্রির, আমি যদি শুধু মিনিস্ট্রির কথাই বলি, মিনিস্ট্রি যেসব স্কলারশিপগুলি অফার করে, এটা হচ্ছে আপনাকে ধরেন একটা ডকুমেন্টস লিস্ট লাগবে। মানে আগে থেকে রেডি করে রাখা উচিত যে আমার কি ডকুমেন্টস লাগে ইউজুয়ালি কোনো একটা স্কলারশিপ এপ্লাই করার জন্য। কারণ অনেক শর্ট টাইম, তো এর মধ্যে ডকুমেন্টস রেডি করা ঝামেলা, মানে সার্কুলার হয়ে গেলে। তো মিনিস্ট্রি দেখবেন যে হয়তোবা নভেম্বর ডিসেম্বরের দিকে সার্কুলার দেয় স্পেশালি, বা বেশিরভাগ ওদের স্কলারশিপগুলির। মিনিস্ট্রিতে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আপনার ২ টা ওয়ে থাকে। একটা হচ্ছে আপনি মিনিস্ট্রির একটা পোর্টাল থাকে, যেটাকে আমরা ব্যান্ড বেস বলি, ওখানে এপ্লাই করতে হয়। এবং আপনি যেই দেশে যেই স্কলারশিপের জন্য এপ্লাই করবেন, ওই স্কলারশিপের আরেকটা ওয়েবসাইট থাকে। তো ওখানে ওরা ডিরেক্ট ক্লিয়ার করে বলে দেয় যে আপনার কোনটা আগে করতে হবে, মিনিস্ট্রির অ্যাপ্লিকেশন আগে করতে হবে নাকি ওই স্কলারশিপ কাউন্সিলরটা আগে করতে হবে। ধরেন আমি ধরে নিলাম যে স্কলারশিপ কাউন্সিল আগে করতে হবে, হাঙ্গেরিতে যেটা আমাদের ছিল। আমরা টেম্পাসের ড্রিম অ্যাপ্লাই বলি আরকি। তো ওখানে প্রথমে অ্যাপ্লাই করে তারপরে হচ্ছে বাংলাদেশের মিনিস্ট্রিতে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে তাদের একটা দেওয়া থাকে যে এই ডেটের মধ্যে হচ্ছে আপনারা সব ডকুমেন্টস গুলি সাবমিট করবেন।
তো ওইখানে ওদের কিছু প্রসিডিউর থাকে। ফর এক্সাম্পল একটা প্রাইমারি অ্যাপ্লিকেশন ফর্ম থাকে যেটা সবার আগে জমা দেওয়া লাগে। এরপর আপনি কি ডকুমেন্টস জমা দিচ্ছেন তার একটা লিস্ট করবেন, লাইক লিস্ট অফ ডকুমেন্টস। এরপর হচ্ছে আপনি কি ডকুমেন্টস সাবমিট করতেছেন, যেগুলো আপনি ইউজুয়ালি যেটা হয় আপনি যত ডকুমেন্টস স্কলারশিপ কাউন্সিল অ্যাপ্লাই করার সময় আপলোড করছেন তার সবগুলো ডকুমেন্টস জমা দেওয়া ভালো। ফর এক্সাম্পল আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকতে পারে বা কোনো ট্রেনিং সার্টিফিকেট থাকতে পারে। এবং আমার কাছে যেটা মনে হয় আপনি যখন অ্যাপ্লাই করবেন আপনার কখনো এরকম মনে করা দরকার নাই যে আচ্ছা আমি এত ডকুমেন্টস দিয়ে ফেলবো। আপনার ডকুমেন্টস যেহেতু আপনার টাকা লাগবে না, আপনি যেসব ডকুমেন্টস দিবেন ওরা আপনার ডকুমেন্ট সব দেখবে। আপনি যদি কোনো মানে ফর এক্সাম্পল আপনি ক্লাস 5 এ ক্লাস ক্যাপ্টেন ছিলেন, যদি সেটা কোনো সার্টিফিকেট থাকে আপনার কাছে, আপনি সেটা সাবমিট করে ওরা সেটাও দেখবে। এবং আমরা তো জানি না কখন কোনটা মানে আপনার কি কোয়ালিফিকেশন দেখে তারা আপনাকে একটু এক্সট্রা অর্ডিনারি মনে করবে, এটা বোঝা ডিফিকাল্ট। Yeah. তো আমার কাছে মনে হচ্ছে যত রকম ডকুমেন্টস আছে সব সব সাবমিট করা উচিত। তো ওকে, সো মিনিস্ট্রিতে সাবমিট করে আসলাম, তারপর তো মিনিস্ট্রি নমিনেশন লিস্ট দিবেই। তো এই ডকুমেন্টস গুলা রেডি করার সময় যেটা আমার কাছে যে এইবার যখন স্টুডেন্টরা অ্যাপ্লাই করলো, আমি গ্রুপে অনেক অ্যাক্টিভ ছিলাম। স্টাইপেডিয়াম হাঙ্গেরিকান নামে একটা গ্রুপ আছে বাংলাদেশের, ওইটা হচ্ছে মানে খুবই ইফেক্টিভ। তো ওখানে স্টুডেন্ট অনেক ইমেইল মানে পোস্ট করতো এবং আমি অনেক অ্যাক্টিভ ছিলাম, অনেক কমেন্ট করতাম এবার। তো আমার কাছে যেটা মনে হয়েছে অ্যাজ এ স্টুডেন্ট, মানে ধরেন আপনি ব্যাচেলর কমপ্লিট করে ফেলছেন বা আপনি ইন্টারমিডিয়েট পাস করে ফেলছেন, কিছু বেসিক বিষয় ধরেন একজন ইন্টারমিডিয়েট পাস স্টুডেন্টের জানা থাকা উচিত। তো যদি আপনি না জানেন তার মানে আপনি যথেষ্ট স্টাডি করেন নাই ওই বিষয়টা সম্বন্ধে বা ঘাটাঘাটি করেন নাই। একটু তো স্টাডি করা উচিত না? আপনি একটা বাইরের দেশে পড়তে যাবেন যেখানে 15-20 লাখ টাকা খরচ করে মানুষ, আপনি ফ্রিতে চলে যাবেন, তো কিছুটা তো নলেজ গ্যাদার করা উচিত। Yeah, definitely. তো এই বিষয়গুলিও একটু ধরেন আমার যে ডকুমেন্টস গুলি লাগবে ওই ডকুমেন্টস গুলা পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, যেমন ধরেন যদি আপনার প্রফেসরের রেকমেন্ডেশনটা লাগে আপনার প্রিভিয়াস ইউনিভার্সিটি থেকে, তাহলে আপনাকে ভালো চিনে এরকম হচ্ছে 2জন প্রফেসর বা 3জন প্রফেসরকে বলে রাখা যে প্রফেসর আমি তো অ্যাপ্লাই করতে চাই, আপনি যদি আমাকে একটা রেকমেন্ডেশন লেটার দেন। তখন প্রফেসর সে নিজে লিখতে পারে বা সে আপনাকে বলতে পারে যে তুমি একটা লিখে নিয়ে এসো, আমি ওইটা কারেক্ট করে পরে হচ্ছে সাইন করে দিব। তো এই দুটো রেকমেন্ডেশন লেটার হচ্ছে নিয়ে রাখা। অনেক ইউনিভার্সিটি আপনার কাছ থেকে পিডিএফ কপি হচ্ছে আপলোড করতে বলবে, বাট অনেক ইউনিভার্সিটি হচ্ছে আপনাকে প্রফেসরকে ইমেইল করবে, আপনার কাছে ইমেল অ্যাড্রেস চাইবে, আপনি ইমেল দিলে ওরা প্রফেসরকে ইমেল করবে, তখন অনলাইনে প্রফেসরের আপলোড করতে হবে, ওটা আপনি করতে পারবেন না। তো এটার জন্য হচ্ছে অ্যাটলিস্ট ভালো হয় 4জন প্রফেসর বা 3জন প্রফেসর ম্যানেজ করে রাখলে যেন আপনার একজনকে বারবার বলতে না হয়, আপনি অল্টারনেটিভ করে এক এক সময় একজনকে দিলেন। অ্যান্ড নট নেসেসারি যে আপনার প্রফেসরই হওয়া লাগবে, সেটা কোথাও জব করছেন, মানে আপনার একাডেমিক নলেজ সম্বন্ধে আইডিয়া রাখে এমন কাউকে। আর যদি এরকম হয় যে আপনি কোনো ফরেন প্রফেসরের সঙ্গে কোলাবোরেট করে কাজ করছেন, যেটা আমি আগে গল্প করতেছিলাম, যদি আপনি তাকে বলেন, যদি সে দেয়, এটা অনেক বড় একটা ব্যাপার, মানে এটা আপনাকে অনেক আগায় রাখবে। অথবা ধরেন আপনার মানে আপনার সাবজেক্ট রিলেটেড যার সাথে আপনি কাজ করেন না, মানে সে আপনার প্রফেসর না বা সে আপনার অফিসের কেউ না, বাট সে আপনার সেম ফিল্ডের, সেও চাইলে আপনাকে রিকমেন্ড করতে পারে যদি তার হচ্ছে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে ভালো আইডিয়া থাকে। সো এরকম ডিফারেন্ট কয়েকজন মানুষকে একটু বলে রাখা যে আমি তো অ্যাপ্লাই করতেছি, যদি আমার কখনো লাগে আপনার ইমেল অ্যাড্রেস আমি দিব, তাহলে হচ্ছে আপনি একটু রিকমেন্ড করে দেন যদি কোনো মেইল আসে আর কি। বুঝতে পারলাম। তাহলে এইভাবে হচ্ছে আমরা ডকুমেন্ট গুলো রেডি করবো। হ্যাঁ, ডকুমেন্টস লিস্ট আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, বাট আমি যদি খুব শর্ট করে বলি, আপনার সব রকম একাডেমিক সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট মাস্ট, পাসপোর্ট, এবং এখন যে সার্টিফিকেটগুলি হচ্ছে মিনিস্ট্রি থেকে অনলাইনে অ্যাপোস্টাল যেটা আমরা বলি, এখন তো আর হচ্ছে অফলাইনে গিয়ে অ্যারেস্ট করতে হয় না, অনলাইনে করা যায়, করে রাখা, কারণ এটা করতে একটু মাঝে মধ্যে ভালোই সময় লেগে যায়, সো যেন এটা নিয়ে পরে দৌড়াদৌড়ি করতে না হয়। এবং ট্রান্সক্রিপ্ট তুলে রাখা। অনেক সময় ইউনিভার্সিটিগুলো করে কি আপনার মেইন সার্টিফিকেট দেয় না, প্রফেশনাল সার্টিফিকেট দেয় এবং বলে যে আমরা কনভোকেশন ছাড়া মেইন সার্টিফিকেট দেই না। এটা ইউজুয়ালি পাবলিকের স্টুডেন্ট অনেক ফেস করে। তো সবথেকে ভালো হচ্ছে ক্যাম্পাসকে বলে নেওয়া যে আমি একটু বাইরে ট্রাই করবো, আমার প্রফেশনাল হবে না, একটু রিকোয়েস্ট করলে ওরা দিয়ে দেয় অনেক সময়, আবার অনেক ইউনিভার্সিটি দিতেও চায় না। প্রফেশনাল সার্টিফিকেট দিয়ে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলোই একসেপ্ট করে না। তো যদি আপনি ডিগ্রি কমপ্লিট করে ফেলেন সেক্ষেত্রে আপনার মানে যেমনি হোক ক্যাম্পাস থেকে মেইন সার্টিফিকেটটা তুলে নেওয়া বেটার। আর যদি এমন হয় যে না আপনি কমপ্লিট করেন, আপনি লাস্ট সেমিস্টারে পড়তেছেন, সেক্ষেত্রে তো সমস্যা নেই, ওটা আপনি প্রফেশনাল বা অ্যাপেয়ার্ড সার্টিফিকেট দিয়েও অ্যাপ্লাই করা যায়, সেটা ঠিক আছে। বাট আপনি যদি কমপ্লিট করে থাকেন, আপনি অলরেডি গ্রাজুয়েটেড, সেক্ষেত্রে আপনার মেইন সার্টিফিকেট থাকাটা কাইন্ড অফ কম্পালসারি আর কি। ওকে, সব একাডেমিক সার্টিফিকেট থাকলো।
এরপরে যদি আপনি আইএলটিএস কমপ্লিট করে থাকেন, আইএলটিএস সার্টিফিকেট থাকলো, আমরা তো ব্যাচেলর ইউজুয়ালি আমাদের দেশে সব ইংলিশে পড়ি, সো ক্যাম্পাস থেকে একটা এমওআইও নিয়ে রাখলেন। আপনার ইংলিশ ধরেন আপনার আইএলটিএস স্কোর যত ভালোই থাক, আপনি অবশ্যই ক্যাম্পাস থেকে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সার্টিফিকেট জমা দিবেন, যাতে ওরা বুঝতে পারে ওকে সে আইএলটিএস এ ভালো করছে এবং সে ইংলিশে পড়াশোনা করে আসছে। কারণ ইউজুয়ালি তো হচ্ছে বাইরের প্রফেসরগুলি জানবে না যে আমরা ইংলিশে পড়াশোনা করি ব্যাচেলরে, তো ভাববে আচ্ছা হয়তো ইংলিশে ভালো, আইএলটিএস এ ভালো স্কোর পাইছে, বাট আমরা যে পড়াশোনাটা পুরোটা করে আসছি ইংলিশে, এটার বিষয়ে একটু আপনার মানে জানানো উচিত তাদেরকে। সেক্ষেত্রে এমওআই থাকলে ওরা বুঝতে পারবে। এরপরে তো রিকমেন্ডেশন লেটার। আইএলটিএস এর তাদের রিকোয়ার্ড স্কোর কত, তারা কত আচ্ছা, দেখতে চায়? আমি বলি, যদি হচ্ছে আমাদের একটা ধারণা আছে যে আইএলটিএস এ বুঝি অনেক হইতে হবে, এটা জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ স্কিল, এমন না যে আপনার মানে ৮ ৭.৫ পাইতেই হবে। আমার কাছে মনে হয় 6.5 হচ্ছে মানে 6.5 to 7, এটা হলে আপনি সব জায়গায় মোটামুটি পার পেয়ে যাবেন, কোথাও আটকাবেন না আরকি। 7 অনেক ভালো, বাট 6.5 দিয়েও অনেক জায়গাতেই কভার দেওয়া যায়। তো মিনিমাম হচ্ছে মানে 7 টার্গেট মিনিমাম করা উচিত। হ্যাঁ, মানে 6.5 আমি or 7? একদম মার্জিনাল, আপনি 6.5 এর নিচে নেমে আসলে আপনার অনেকগুলো জায়গা থেকে আপনি মানে এপ্লাই করতে পারবেন না। 6.5 থাকলে আপনি মোটামুটি 70% জায়গাতে এপ্লাই করতে পারবেন। আর 7 হলে ধরুন আপনি 99% জায়গাতে এপ্লাই করতে পারবেন। হয়তোবা 2-1টা জায়গাতে আমি দেখছি 7.5 চেয়ে বসে আরকি। 6, আচ্ছা 7 হলে ভালো। অনেক ক্ষেত্রে দেখা হয় ডকুমেন্টস এর ক্ষেত্রে আমাদের অনেক সময় নামে ভুল থাকে, যেমন আমার আম্মুর নাম, আমার এডুকেশন সার্টিফিকেট হচ্ছে ই আছে একটা জায়গায়, আবার আমার বার্থ সার্টিফিকেট হচ্ছে এ আছে নিগারের ক্ষেত্রে। হ্যাঁ, তো এইসব ক্ষেত্রে এইসব প্রবলেমস গুলো কি আগেই সলভ করে ফেলা উচিত নাকি ক্যামেরাটা প্রবলেমস হয় না? আচ্ছা, না, অবশ্যই প্রবলেম হয়। আমার ক্ষেত্রে যেটা ছিল, ধরেন আমি যদি আমার বাবার নামে বানান বলি, আমার বাবার আইডি কার্ডের নামের বানান হচ্ছে, আব্বার নাম হচ্ছে শেখ আইয়ুব, হ্যাঁ? তো আমার এসএসসি সার্টিফিকেটে তখন তো জানেন যে ওই সময় টিচার একটা মন চাইতো দিয়ে বসতো আরকি ওরকম। তো আমার আব্বুর নাম হচ্ছে এসকে আইয়ুব লিখা, মানে শেখটা পুরা বানান করে জাস্ট এসকে লিখে দিছে। কিন্তু আমার ক্ষেত্রে যেটা ছিল, আবার আমার পাসপোর্ট, আমার বার্থ সার্টিফিকেট, আমার সব ডকুমেন্টসেই একরকম ছিল। শুধু আমার বাবার এনআইডি কার্ডে তারটায় তার মতো করে ছিল, বাট আমারটায় আমার সব ডকুমেন্টস একরকম ছিল, তো আমি কোনো প্রবলেম ফেস করি নাই। তো যদি এরকম হয় যে আপনার পাসপোর্টের সাথে আপনার সার্টিফিকেটের মিল নাই, তাহলে মাস্ট ঝামেলা। এটা হচ্ছে এট লিস্ট আপনার 3rd ইয়ারে থাকতেই সব সমাধান করে ফেলা উচিত। ওটার জন্য কোনোভাবেই 4th ইয়ার পর্যন্ত টেনে না নিয়ে যাওয়া লাগে। ওকে। কারণ আপনি জানেন যে আমাদের দেশে এগুলি অনেক ঝামেলাদায়ক প্রসিডিউর, এগুলি কমপ্লিট হ্যাঁ, করা। এটা অনেক কমন একটা প্রবলেম, সবারই আর কি এমন কিছু না কিছু থাকেই। এবং এটা যেটা হবে, আপনি হচ্ছে হয়তোবা অ্যাডমিশনের ক্ষেত্রে আপনার প্যারা হবে না, বাট আপনি ভিসার জন্য তো মাস্ট রিজেক্ট খাবেন, এরকম কোনো ঝামেলা থাকলে। ট্রু। আচ্ছা, বুঝতে পারলাম। তাহলে এইসব সমস্যাগুলো আমাদেরকে 3rd ইয়ারের ভিতরে শেষ করতে হবে, হ্যাঁ, সলভ করতেই আই হবে। বিলিভ এটা 3rd ইয়ারের মধ্যেই শেষ করে ফেলা উচিত। আচ্ছা আচ্ছা, আমরা এরপর ডকুমেন্ট সাবমিট করলাম, দেন হচ্ছে আমরা আমাদের মানে মিনিস্ট্রি থেকে এগুলো সব অ্যাপ্লাই করা হবে নাকি আমাদেরকে কিছু করতে হবে? মিনিস্ট্রিতে আপনাকে হার্ড কপি দিয়ে আসতে হবে। আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করার পরে যে ডকুমেন্টসগুলো সাবমিট করছেন ওইগুলোর সব সফট কপি, অনেক ক্ষেত্রে ওরা আবার যে অ্যাটেস্টেড করতে বলে ফার্স্ট ক্লাস গ্রাজুয়েট মানে গ্যাজেটেড অফিসার দিয়ে, লাইক বিসিএস ক্যাডার দিয়ে যদি করতে বলে, তাহলে শুধুমাত্র একাডেমিক ডকুমেন্টস গুলা, আই মিন ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট অ্যাটেস্টেড করে তারপর আপনি আদার্স সব ডকুমেন্টস সব মিনিস্ট্রিতে জমা দিয়ে আসলেন ইন পার্সন। জমা দিয়ে আসার পরে ওরা ইভালুয়েট করে দেন হচ্ছে আপনার প্রাইমারি রেজাল্ট দিবে নমিনেশনের, এবং প্রাইমারি রেজাল্ট দেওয়ার পরে মিনিস্ট্রির কাজ শেষ, ওদের আর কোনো কাজ নেই। এরপরে বাদবাকি কাজ ওই আপনি যেখানে অ্যাপ্লাই করছেন ওই ইউনিভার্সিটির অথবা ওই দেশের এমবাসির, মিনিস্ট্রির কাজ জাস্ট ওই পর্যন্তই। আচ্ছা, তাহলে এটা ছিল হচ্ছে ফুল রোড ম্যাপ, যেটা হচ্ছে আমাদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দিচ্ছেন ভাইয়া। লাইক ওয়াও, থ্যাংক ইউ, অনেক থ্যাঙ্কস। মানে একদম মানে ধরে ধরে ভেঙে ভেঙে কথা মাঝখানে আমরা আটকাচ্ছি যে এইভাবে ভাইয়া এটা পরে কি এটা পরে কি। আচ্ছা, এটা ছিল হচ্ছে ভাইয়া মূলত যে অ্যাকচুয়ালি হাউ টু অ্যাপ্লাই ফর অ্যাব্রড। আমি যদি একটু পিছিয়ে যাই, অ্যাকচুয়ালি আপনাকে আজ থেকে আরো আগে আপনি যখন 3rd ইয়ারে থাকতেন বা 2nd ইয়ারে ছিলেন, তখন কি কি মানে একদম ধরে ধরে কি কি বলতো যে এগুলো এগুলো কর, এগুলো এগুলো করতে হবে? আচ্ছা, আমি যদি আমার ব্যাচেলর লাইফ নিয়ে কথা বলি, তাহলে আমি সবার আগেই বলতাম যে সিজিপিএটা আরেকটু বাড়ালে ভালো হইতো। হুম, আর আর হচ্ছে প্রচুর মানে পড়া বলতে, ধরেন আমরা তো আমাদের দেশে কি হয়, আমরা পড়া বলতে তো শুধু হচ্ছে মানে বই পড়া, এবং এর বাইরে ধরেন ফর এক্সাম্পল এই হুমায়ুন আহমেদ বা বিভিন্ন রাইটারদের পড়া মনে করি, মানে পড়া মিন করি, এগুলো আমরা অনেক পড়িও। আমি নিজে অনেক বই পড়তাম, বাট নর্মাল আপনার এই গল্পের বই পড়া
আর একাডেমিক্যাল পড়ার মধ্যে অনেক পার্থক্য আছে। তো আমি তখন বলতাম আমি এখন ব্যাচেলরে কাউকে সাজেস্ট করতে বলবো যে যেন একটু রিসার্চ পেপার পড়ার অভ্যাস করে। কারণ রিসার্চ পেপার হচ্ছে ওদের ভাষা ডিফারেন্ট, পড়তে ভাল লাগে না। আপনি ৫ মিনিট পড়লে আপনার ঘুম চলে আসবে। তো একটু কষ্ট করে হইলেও একটা পেপার পড়া এবং পড়লে ধরেন ৩ টা বিষয় আমি যদি এখন আপনাকে সাজেস্ট করি যে আপনি 3rd ইয়ারে আছেন, আপনি একটা পেপার পড়লে আপনি পেপার কেন পড়বেন? পেপার পড়ে ৩ টা বিষয় ৪ টা বিষয় ফাইন্ড আউট করা। ওই পেপারটা যে লিখছে তার অবজেক্টিভ কি ছিল? সে কেন রিসার্চটা করছে? ফার্স্ট। সেকেন্ড মেথোলজি, সে কিভাবে কাজটা করছে? অ্যান্ড থার্ড, সে ফাইন্ডিংস কি, মানে রেজাল্ট কি পাইছে সে? ফোর্থ হচ্ছে ওই পেপারটার মধ্যে ধরেন আপনার কাছে কি গ্যাপ মনে হচ্ছে? ধরেন আপনি একটা রিসার্চ করলেন, আপনি আমার সেম ফিল্ডে, হ্যাঁ? আপনি রিসার্চ করলেন যে একটা বিল্ডিং কিভাবে সে ভূমিকম্পে টিকে থাকবে। তো সেম কাজটা আমি করতে চাই, বাট আমার রিসার্চটা আপনার থেকে কেন বেটার মনে হবে, মানে কেন বেটার, আমার নোবেলটি কি? সো আপনার পেপারের মধ্যে গ্যাপ কি ছিল? সেই গ্যাপটা হচ্ছে আমি আমার রিসার্চে ব্রিজ করতে চাই, ফিল করতে চাই। ধরুন ফর এক্সাম্পল আপনি রিসার্চ পেপারে আপনি যে বিল্ডিং নিয়ে কাজ করছেন সেই বিল্ডিংটা হচ্ছে আপনার ভূমিকম্প ৭ রিক্টার মিটার স্কেলে হচ্ছে সে সার্ভাইভ করবে। বাট এটা তো আরো বেশি লাইক মাত্রায় ভূমিকম্প হইতে পারে। তাহলে আমি কি করব? ওকে ফাইন, আপনি ৭ নিয়ে কাজ করছেন। ওখানে গ্যাপ কি ছিল? মেইন গ্যাপ এটা আরো বেশি মাত্রায় ভূমিকম্প হতে পারে, তখন কি হবে? সো আমি ওইটা নিয়ে কাজ করব। এই ৪ টা জিনিস বোঝা যে ওর অবজেক্টিভ কি ছিল, মেথোলজি কিভাবে কাজ করছে, ও কি ফাইন্ডিংস মানে রেজাল্ট কি ছিল এবং গ্যাপটা কি। সো একটা পেপার পড়লে যেন এই কয়টা জিনিস আপনার বোঝার মতো অ্যাবিলিটি থাকে। লাইক আপনার যেন লাস্ট সেমিস্টার শেষের আগেই আপনার একটা রিসার্চ পেপার যদি আপনাকে কেউ পড়তে দেয়, আপনি যেন এই পেপারটা পড়ে বুঝেন যে এই ৪ টা পয়েন্ট কি এই পেপারে। Okay. আচ্ছা, আরেকটা এটা ছিল জিনিস ভাই, একটা। সেটা হচ্ছে আমরা দেখি যে স্পেশালি ইউএস এর ক্ষেত্রে যারা ব্যাচেলার্স এর জন্য অ্যাপ্লাই করবে, ইউএস হচ্ছে রিকোয়ার করে একটু বেশি বেশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। তো যেসব স্টুডেন্ট হচ্ছে মাস্টার্স এন্ড পিএইচডি এর জন্য অ্যাপ্লাই করবে ইউএস বাদে অন্য কান্ট্রিতে, তো ওদেরকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে এমন ফোকাস বেশি দেওয়া উচিত নাকি জাস্ট পেপারসই? এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের কথা যদি আমি বলি, আমার নিজেরও বেশ কিছু ছিল। যেটা হয় ধরেন আপনি অ্যাপ্লাই করছেন সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়ার জন্য, ঠিক আছে? বাট আপনার একটা অ্যাওয়ার্ড আছে, যে অ্যাওয়ার্ডটা হচ্ছে আপনার ফর এক্সাম্পল বায়োলজি রিলেটেড, হ্যাঁ? ওইটা আপনার এখানে কোনো হেল্প করবে না। সো যারা আমরা স্কুল কলেজে থাকতে অনেক কিছু করি, সেটা ঠিক আছে। বাট যখন আপনি ব্যাচেলরে তখন আপনার আসলে এইরকম কারিকুলাম মানে এক্সট্রা অ্যাক্টিভিটিস এর সঙ্গে অ্যাটাচড হওয়া উচিত যেগুলো আপনার সাবজেক্ট রিলেটেড, হ্যাঁ? সাবজেক্ট যেমন রিলেটেড। আমি একটা আপুকে চিনি বাংলাদেশের, ওই আপু হংকং একটা অনেক ভালো স্কলারশিপে এপ্লাই করছিল এবং সে অলরেডি টিকে গেছে। লাস্ট ফেজে তার ইন্টারভিউ ছিল। ওনার হচ্ছে একটা অলিম্পিক অ্যাওয়ার্ড ছিল মনে হয়। তো সে জি। হচ্ছে এপ্লাই করছে ইয়ার জন্য, ইঞ্জিনিয়ারিং এর জন্য। বাট তার অ্যাওয়ার্ড ছিল অন্য একটা সাবজেক্ট রিলেটেড। আমরা এখন মানে ভালো মতো মনে নাই, বাট ইঞ্জিনিয়ারিং রিলেটেড না। তো ওনাকে আচ্ছা জিজ্ঞেস আচ্ছা। করছি, তুমি যে মানে অ্যাওয়ার্ডটা পাইছো এটা হচ্ছে কি রিলেটেড? তুমি এখানে যে সাবজেক্ট এপ্লাই করছো সে রিলেটেড? সে তখন বলছে যে না, এবং সাথে সাথেই হচ্ছে আপনার তার মুখ কালো হয়ে গেছে এবং সে আল্টিমেটলি রিজেক্ট খাইছে। তো আপনারা মানে আপনি টাইম নষ্ট করতে পারেন, আপনি শখের ২-৪ টা কাজ করতে পারেন আপ টু এইচএসসি, বাট ব্যাচেলরে নো। আপনি যা করবেন সেটা যেন অবশ্যই আপনার সাবজেক্ট রিলেটেড হয়। তবে আপনারা যারা এই লাইক বিজ্ঞান মানার সাথে জড়িত, আপনারা যেটা করছেন এটা একটা ডিফারেন্ট জিনিস, যে এটা আপনি একটা অর্গানাইজেশন দ্বারা করতে চাইতেছেন। সো এটার সাথে সেটা যাবেন। আপনারা আলাদা যা করতেছেন এগুলো ওকে। আমি জাস্ট মানে বাইরে যারা কাজ করতেছে আমাদের কথা আমি করতেছি আরকি। লাইক যেমন যারা ধরেন এখন ব্যাচেলার্স আছেন তারা হচ্ছে ডিটারমাইন্ড থাকবে যে আমি মাস্টার্স হচ্ছে আমি এই সাবজেক্ট নিয়ে পড়বো, so আমার এই সাবজেক্ট রিলেটেড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যদি চাই আমি এই সাবজেক্ট রিলেটেড বানাবো। রাইট, আমি একটা ভালো এক্সাম্পল দেই। আরেকটা বিষয় এড করি। যদি হ্যাঁ, এরকম হয় যে না ওই এক্সট্রা অ্যাক্টিভিটিসটা আপনার আবার সোশ্যাল ওয়ার্ক রিলেটেড। ফর এক্সাম্পল আপনি ব্লাড ডোনেট করেন, আপনি বন্যায় ধরেন খাদ্য দেন, বা Charity। আপনি বিএনসিসি গ্রুপে ছিলেন। এইগুলো আপনার ভ্যালু দিবে। এটা আবার ডিফারেন্ট, হ্যাঁ? সোশ্যাল ওয়ার্কটা ডিফারেন্ট। বাট সোশ্যাল ওয়ার্ক তো আপনার সাবজেক্ট রিলেটেড মানে হইতে হবে এটা নেসেসারি না। বাট ধরেন আপনি ইঞ্জিনিয়ারিং পড়তেছেন, আপনি এখন গিয়ে হচ্ছে কি এক্সাম্পল দেওয়া যায়? আপনাদের ডান্স কম্পিটিশন থেকে আপনি অ্যাওয়ার্ড পাইছেন, ওটা আপনার কোনো ভ্যালু দিবে না। আমি যদি আমার এক্সট্রা অ্যাক্টিভিটিস নিয়ে যেটা বলি, আমার ক্ষেত্রে যেটা ছিল, আমি ব্লাড ডোনেট করতাম। আমার ওখানে লাইফ লং সার্টিফিকেট ছিল। যেটা হচ্ছে আমি ধরেন বুঝাতে চাইছি যে ওকে ফাইন, আমার সমাজে মানুষের প্রতি একটু দায়িত্ববোধ আছে। আমি চেষ্টা করি। এবং ধরেন আমার হসপিটালিটি ম্যানেজমেন্ট বা আমার নিউজ প্রেজেন্টেশন এ ২ টা কোর্স করা ছিল। এখন আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এপ্লাই করব। আমার তো ওই সার্টিফিকেট দিয়ে শুধু ডকুমেন্টস ভারী করে লাভ নাই। বিরক্ত হবে আরো দেখলে যে সে জানেই না কি ডকুমেন্টস দিতে হয়। তো আমি এখন ওগুলি দেই নাই।
আবার আমি যখন ব্যাচেলরে ছিলাম তখন হচ্ছে আমার ফ্যাশন মডেলিং করার কিছু এক্সপেরিয়েন্স ছিল, যে ছবিগুলো আমার পত্রিকাতে আসছিল। তো ওইটাও যদি রিলেটেড না, বাট ওটা দেওয়ার পেছনে কারণ ছিল হচ্ছে এদের একটা আলাদা ইনফ্লুয়েন্স থাকে যেটা হচ্ছে আমাদের দেখতে ভাল লাগে। সো আমি ওইটা দিছিলাম। বাট যেগুলি একদমই রিলেটেড না সেগুলি দেই নাই। আর পত্রিকা কাটিং এর আমি মানে পত্রিকা কাটিং এর হচ্ছে স্ক্যান কপি দিছিলাম। ওটা জাস্ট হয় কি, ধরেন একটু এই রিলেটেড মানুষজনরা হচ্ছে আপনার একটু কি বলে ক্রিয়েটিভ হয়, বা হচ্ছে ধর আমাদের দেশে কি হয়, আপনি একজন মানে মিডিয়ার কাউকে দেখলে আপনার তার সাথে কথা বলতে বা তাকে আপনি দেখতে ভালো লাগবে, বা মনে হবে যে ওকে ফাইন, সে সম্পূর্ণ আলাদা একটা ফিল্ডে কাজ করছে। তো সে একসাথে অনেক কিছু মেনটেন করতে পারে, তার টাইম ম্যানেজমেন্ট ভালো, মাল্টিটাস্কিং। লাইক রেজিউমেটা দেখলে প্রফেসররা বলবে ওয়াও একটু ইন্টারেস্টিং, একটু টপিকের একটু রাইট, বাইরে, রাইট। ইন্টারেস্টিং তো যদি হয়ে যায় পুরো তো যদি রেজিউমেটা, কিছু এরকম থাকে হয় এমন। তাহলে তাহলে দেওয়া যায়, বাট এরকম কিছু না যেটা প্রফেসর দেখে রাগ হবে যে মানে বুঝেই না হ্যাঁ, কি কি দেওয়া লাগে। ইয়া হুম। আর আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলবো, আপনারা দেখবেন আপনারা যারা মানে ব্যাচেলরে আসেন, বাংলাদেশের আপনার ওই মোটামুটি ধরেন কুয়েট, তারপরে রুয়েট, এরা হচ্ছে কনফারেন্স আয়োজন করে, হ্যাঁ, প্রতি বছর 2 বছর পর পর, যেমন কুয়েট 2 বছর পর পর করে। তো ধরেন আপনি আপনি একজন ব্যাচেলর স্টুডেন্ট, আপনার এখন ডাটা নাই, আপনি কি করবেন? তারপর আপনি দেখবেন যে আপনার সিনিয়র, আপনার ভার্সিটিতে পড়া মাস্টার্সে কোনো ভাই বা কোনো প্রফেসররা কাজ করতেছে কিনা, ওদেরকে বলা যায় প্রফেসর আমার তো এই কনসেপ্ট আমার মাথায় আছে, তাহলে চলেন একটা কাজ করি। বা একটা বড় ভাইকে বলা যায় ভাই ওইখান থেকে একটা কনফারেন্স হবে, চলেন কাজ করি। তো এই কনফারেন্স গুলিতে আবার খুব সহজেই পেপার একসেপ্ট হয়। হুম। আচ্ছা তো এখন আপনার পেপারের কোয়ালিটি যদি একটু খারাপও হয়, তারপর আপনি একটা বাংলাদেশে একটা পাবলিক ইউনিভার্সিটিতে আপনি একটা কনফারেন্সে সেটা একসেপ্ট করছে, লাইক নট ব্যাড। তো হ্যাঁ, এইটা এটা এটা একটা করা পজিটিভ। যেতে পারে, মানে ইনিশিয়াল ফেজে এইভাবে শুরু করা যেতে পারে আর কি। আচ্ছা আচ্ছা, তো আচ্ছা। আচ্ছা, আপনি কি কমেন্ট করতে পারেন? ২ টা কমেন্ট আসছিল আমার সামনে এসে, আবার হ্যাঁ, সেটা হ্যাঁ, হচ্ছে কমেন্ট হাইড হয়ে যাচ্ছে। কমেন্ট হ্যাঁ আসছিল। কিছু ছিল। আহ, জি, আমাদের সোহাগ মাহমুদ ভাইয়া কমেন্ট করছে যে ভাই পেপারস না থাকলে স্কলারশিপে কতটুকু পসিবিলিটি থাকে ট্রিপল থেকে বিএসসি করা? দ্যাটস আ আচ্ছা, রিয়েলি গুড আ কোশ্চেন। আমি পেপারস নাই এরকম স্টুডেন্টদেরকে আপনার মাস্টার্স এবং পিএইচডি দুটোতেই চান্স পাইতে দেখছি। তো পেপার থাকলে যেটা হয়, ওরা যখন একজন স্টুডেন্টকে মানে মার্কিং করে, স্কোর করে, তো ওখানে ডিফারেন্ট ক্যাটাগরি থাকে, যে তার সিজিপির উপরে 5, তারপরে হচ্ছে পেপারের উপরে 2, আইএলটিএস এর উপরে 3, এরকম মার্কিং থাকে। ওখানে আপনি ধরেন 2 এ তাহলে 0 পাবেন। বাট ইম্পসিবল না। আমি ইভেন সাংহাই জিয়াথং বা থংজিতেও দেখছি যাদের হচ্ছে পেপার নাই তাদের চান্স পাইতে। বাট 1টা 2টা পেপার করা খুব বেশি আহামরি কঠিন কিছু না। আপনার যদি একটু আপনি একটু মানে মাথায় থাকে যে আমি 2টা পেপার করতে চাই, এটলিস্ট একটা কনফারেন্স পেপার যদি থাকে, এটলিস্ট ওই প্রফেসর ধরেন যখন যে চেক করবে সে বলবে আচ্ছা এটলিস্ট কিছু একটা আছে। তো একটা কনফারেন্স পেপার বা একটা জার্নাল পেপার পাবলিশ করা এত কঠিন কিছু না, একটু চেষ্টা করলেই হয়তো হয়ে যাবে। তো থাকলে ভালো, বাট না থাকলেও আমি বলবো যে অ্যাপ্লাই করা উচিত। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন আসছিল আমাদের প্রীতম নন্দী কোর্সে। কোয়েশ্চেনটাকে দেখানো যাবে? হ্যাঁ। আচ্ছা, জিআরই জিআরই স্কোর আমি দেখতে পাচ্ছি এখান থেকে, জিআরই স্কোর কত থাকাটা সেফ জোন। আচ্ছা, জিআরইর বিষয়টা বলি। জিআরই নিয়ে আমার আসলে জিরো নলেজ, বিকজ আমি জিআরই দেই নাই, এবং জিআরই মনে হয় শুধু ইউএস এর জন্য একটু বেশি ইম্পর্টেন্ট। তো আমি হ্যাঁ জিআরই নিয়ে বলতে পারতেছি না। আমার আমার বাট জেএনইউ ইউএস এর একদম বাইরে আপনি যে দুটো কান্ট্রিতে ইউএস গিয়েছেন ইউএস এর সেখানে ইউএস এর বাইরে নো, ইউএস এর বাইরে আর কোথাও জিআরই খুব একটা মানে গুরুত্ব অতটা বহন করে না। ম্যান্ডেটরি না, ইউএস ইভেন এখন আমি যদি ম্যান্ডেটরি করে। আমি যদি ইতালির কথা বলি, জি আমি ইতালিতে বেশ কয়েকটা ইউনিভার্সিটিতে পিএইচডির জন্য এপ্লাই করলাম। ওখানে ওরা জিআরই চায়, লাইক থাকলে ভালো, না থাকলেও প্রবলেম নাই। আমি ইতালির একটা ইউনিভার্সিটিতে আমি পিএইচডি চান্স পাইছি। সেটা হচ্ছে আমি বিএমইতে ক্লাস শুরু করার পরে আমার রেজাল্ট দিছে। আমি স্টিল ভাবতেছি আমি ওখানে চলে যাব কিনা। আহ এখনো কোনো ডিসিশন নেই নাই। সেই রেজাল্ট আমি কিছুদিন আগেই পাইছি জাস্ট। আমি এপ্লাই করা ছিল বিএমইর সময়ই, বাট ওরা হচ্ছে অনেক পরে রেজাল্ট দেয়। তো ইতালিতেও আমি দেখছি যে জিআরই খুব একটা ইম্পর্টেন্ট না। ইতালিতে যেই প্রবলেমটা আমি ফেস করছি, আমি ব্যাচেলরের স্কোরের জন্য ডিরেক্ট 0 পাইছি। কারণ হচ্ছে আমার সিজিপিএ 3.3 ছিল না। হুম। কারণ আমার ওকে মাস্টার্স রেজাল্ট ছিল 3.92, সেটার জন্য আমি 6 পাইছি মাস্টার্সের জন্য, মাস্টার্স রেজাল্টের জন্য। বাট ব্যাচেলরে 0 পাইছি। এখন দেখেন ওরা হচ্ছে টোটাল 40 পাইলে আপনাকে টিকাবে, যে স্কোরিং সিস্টেমটা থাকে। হুম। এখন 40 এ দেখেন আপনি যখন 6 কমে যাচ্ছে অন্য স্টুডেন্ট থেকে, তখন তো অনেক মানে বড়সড় ব্যাপার না 6 অটোমেটিক কমে যাওয়া। ইয়া তো ইয়া আমার ক্ষেত্রে যেটা ছিল যে ধরেন আমি অন্য আহ, স্কোরিং গুলিতে হচ্ছে ভালো স্কোর পাওয়ার জন্য ওই 6টা কভার হয়ে গেছে। বাট যদি 6 ওইখানে 6 পাইতাম বা অ্যাটলিস্ট 3 পাইতাম, তো ওইটা অনেক আগে রাখতো আর কি। আন্ডারস্ট্যান্ডেবল। ওকে ভাইয়া,
থ্যাংক ইউ। অলরেডি 1 ঘন্টা প্লাস হয়ে গেছে। আর অনেকগুলো কোশ্চেন্স আছে। হয়তো নেক্সটে আরেকটা পডকাস্ট করতে হবে আমাদেরকে। সেটা হবে হচ্ছে আমাদের সমস্যা নেই। রেজিউমে নিয়ে, এসওপি নিয়ে, এন্ড আরো যে অ্যাকচুয়ালি ইমেল কিভাবে লিখতে হয় বা এসওপি কিভাবে লিখবো, রিজিউম কিভাবে বানাবো, এসব নিয়ে হবে ইনশাল্লাহ। আজকে যেহেতু 1 ঘন্টা প্লাস অনেকগুলো সময় নিয়েছি ভাইয়া থেকে আমরা, আর সময় নিব না। ভাইয়া ঠিক আছে। লাস্টে যদি কিছু বলতে হয় প্লিজ। আম, বলতে গেলে তো আসলে কথা অনেক হয়ে যাবে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। আর রেজিউমি, এসওপি এসওপি নিয়ে আমি হচ্ছে 2-1 লাইন কথা বলতে চাই। যদি আমি জানি না, আবার যদি কখনো কোনো পডকাস্ট হয় তাহলে তো আমরা হ্যাঁ, কথা শিওর বলবো, শিওর। বাট এখন আমি 2 লাইন বলতে চাই। সেটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ ভাইয়া। আপনি যখন এসওপি লিখবেন, ইউজুয়ালি স্টুডেন্টরা যেটা প্রথম ভুলটা করে সেটা হচ্ছে এসওপি এত পারফেক্ট করে যে ওইটা মানুষের পড়তে ভাল লাগে না। একজন ব্যাচেলর কমপ্লিট করা ছেলে বা একজন ইন্টারমিডিয়েট কমপ্লিট করা ছেলে বা মেয়ের তার লিখা হাত এত পারফেক্ট হবে না। তো ওইটা যেন আপনার মানুষকে মানে কাউকে দিয়ে না লেখায়, ওটা নিজে লেখা উচিত। যদি সেটা একটু অ্যামাচার হাতে লেখা হয় বা একটু অত গুছানো না হয়, তাও সেটা প্রফেসররা বুঝবে, আপনি সেটা আগায় রাখবে। মানে আপনার স্টোরি আপনার থেকে ভালো কেউ জানবে না। তো যেটা হচ্ছে নিজের মতো করে নিজে একটা ড্রাফট লিখে তারপর হচ্ছে কোনটা সিনিয়রকে দিয়ে 1 বার বা 2 বার দেখায় তারপরে হচ্ছে চেক করে নেওয়াটা বেটার যে ঠিক আছে কিনা। বাট এইটার পুরো দায়িত্বটা হচ্ছে এআই অথবা কারো হাতে দিয়ে দেওয়া উচিত না। আপনার স্টোরি আপনার থেকে ভালো কেউ বলতে পারবে না। আপনি নিজে লিখবেন এবং এটা যেন কখনোই খুব বেশি পারফেক্ট লেভেলে চলে না যায়। সেন্টেন্স স্ট্রাকচার বা ওয়ার্ড চয়েসের ব্যাপার, তাহলে প্রফেসর বুঝে যাবে যে এটা ছেলে মেয়ে লেখা না। কারণ আপনি যত ভালো স্টুডেন্ট হন না কেন, বুঝতে হবে যে আপনার আসলে লেখার লেভেলটা কোন পর্যন্ত যাইতে পারে একজন লাইক ব্যাচেলর স্টুডেন্টের বা ইন্টারমিডিয়েট পাস করা স্টুডেন্টদের। আর যদি এই এক তো। লাইন বলতে হয় রেজিউমে নিয়ে। আচ্ছা, রেজিউমি যেটা সেটা হচ্ছে আমি যেটা করছিলাম, যেমন ইউরোপে আমরা যখন এপ্লাই করি তখন হচ্ছে ইউরোপাস সিভি চায় আরকি, বা দেওয়া বেটার। তো ইউরোপাস ওয়েবসাইটে গিয়ে ইউরোপাসের সিভি বানাইলে হচ্ছে এত হিবিজিবি হয়ে যায়, মানে অনেক ওভার ক্রাউড হয়ে যায়, খুবই বিরক্তিকর। তো ইউরোপাস থেকে একটা সিভি হচ্ছে ওদের এখান থেকে ডাউনলোড করে সেটাকে নিজের মতো করে একটু মডিফাই করে নেওয়া। আমি যেটা করছিলাম, আমি ১ম ইউরোপাস থেকে সিভি বানানোর পরে ওটা পিডিএফ করে একটা প্রিন্ট কপি নিয়ে পাশে বসে দেন ওইটা দেখে আমার মতো করে আমি একটা ওয়ার্ডে বানায় নিয়েছিলাম, যেটা বেশ নিট অ্যান্ড ক্লিন। তো আমি ওইটাই চায়নাতে ইউরোপে সাবমিট করছি এবং এটা ইউএসএ তে সাবমিট করা যায়। মানে ইউরোপাস হলে যে শুধুমাত্র মানে ইউরোপে সাবমিট করতে হবে নট নেসেসারি, এটা ইউএসএ তে এপ্লাই করা যাবে। প্রবলেম নাই। আচ্ছা হ্যাঁ, মানে কোনো পেজিং কি মেনটেন করছেন যে এত পেজের ভিতরে হইতে হবে? উম, এখন আমি ধরেন একটা স্টুডেন্ট যার কোনো জব এক্সপেরিয়েন্স নাই বা কোনো পাবলিকেশনস নাই, 1 পেজ হলে বেটার। বা যদি আপনার কিছু মানে পেপার থাকে 2-1 বছর, মানে 2-একটা কোম্পানিতে জব করার এক্সপেরিয়েন্স থাকে, সেক্ষেত্রে 2 বছর, মানে 2টা পেজ সরি। তো একাডেমিক সিভি কোনোভাবেই যেন 2 পেজের উপরে না যায়। যদি আপনার অনেক ইনফরমেশন থাকে জাস্ট কিছু কেটে দেন, বাট 2 পেজের উপরে গেলে হচ্ছে কেউ পড়বে না। আচ্ছা। আরেকটা জিনিস আর অ্যাড করতে চাই, এসওপি এবং ইমেল। আপনি যখন ইমেল করবেন এবং এসওপি, আপনার স্টার্টিংটা এরকম হইতে হবে যে প্রফেসররা ইন জেনারেল আমরা বলি যে ওরা 15 সেকেন্ডের মধ্যে ডিসিশন নিয়ে ফেলে যে আমি এই ইমেলটা বা এই সিভিটা পড়বো কিনা বা এই এসওপিটা পড়বো কিনা। সো এসওপি এবং ইমেইলের স্টার্টিংটা খুব সুন্দর হওয়া উচিত, যেন হচ্ছে সেটা যাই হোক এরকম হওয়া শুরু হওয়া উচিত যেন আপনি অ্যাটলিস্ট ওই 15 সেকেন্ড তাকে ধরে রাখতে পারেন। 15 সেকেন্ড ধরে রাখতে পারলে এরপরে সে পড়বে, বাট 15 সেকেন্ডের মধ্যে সে যদি পড়া বন্ধ করে দেয় সে আর পড়বে না। এটা মানে ইউজুয়ালি এরকম হয় যখন প্রফেসররা পড়া শুরু করে। ইন্টারেস্ট পাবে না আর কি পুরোটা পড়া। হ্যাঁ, রাইট রাইট। আচ্ছা ভাইয়া, তাহলে আমার রেজুমেটাকে সর্বোচ্চ 2 পেজের ভিতরে রাখতে চেষ্টা করতে হবে। হ্যাঁ, আর ধরেন অনেকে ক্ষেত্রে কি চেষ্টা হয় না, আমি বিভিন্ন আমি আমি বলবো আমি বলবো আপনি যদি মাস্টার্স অ্যাপ্লিকেন্ট হন বা পিএইচডি অ্যাপ্লিকেন্ট হন, তো আপনার কোনোভাবেই 2 পেজের উপরে যাওয়া উচিত না। যদি আপনার অনেক বেশি রিসার্চ পেপার থাকে আপনি কিছু ডিলিট করে দেন, ইম্পর্টেন্ট গুলো রাখেন, বাট 2 পেজের উপরে একদমই যাওয়া উচিত হবে না কোনোভাবেই। আচ্ছা। আর যদি একদম ইনিশিয়াল হয়, যেমন মাস্টার্স জন্য অ্যাপ্লাই করতেছে, তখন কি আমরা ধরেন এক্সপেরিয়েন্স গুলোকে বিভিন্ন অর্গানাইজেশন গুলোকে আমরা এক্সপেরিয়েন্সে দেখাবো? আমার কাছে যেটা সবথেকে ভালো মনে হইছে যে আপনি ধরেন ফর এক্সাম্পল আপনি একটা কোম্পানিতে কাজ করছেন, কোম্পানির নাম এক্স। আমরা লিখি যে ফর এক্সাম্পল কোম্পানি এক্স, এরপরে সেখানে আমি কি কাজ করছি সেগুলো দেখাই। তারপরে কোম্পানি ওয়াই, সেখানে কি কাজ করছি সেগুলো দেখাই। এতে হচ্ছে কি মানে অনেক আননেসেসারি ইনফরমেশন চলে আসে, সিভি বড় হয়ে যায়। সো বেটার আপনি একটা সেকশন রাখবেন যেখানে শুধু আপনার মানে কোম্পানির নাম এবং আপনার পজিশনটা অ্যাড করবেন। আরেকটা সেকশন থাকবে যেখানে হচ্ছে আপনার প্রফেশনাল এক্সপেরিয়েন্স থাকবে, সেখানে আপনি আপনার কি কি কাজ করছেন সেগুলো লিখবেন। সো যাতে একটু কনসাইজ হয় এবং পড়তে সুবিধা হয় আর কি। আচ্ছা, ওকে ভাইয়া, ঠিক আছে ভাইয়া, থ্যাঙ্কস আ লট। অথরা, তোমার এন্ড থেকে কনক্লুড করে দাও।
So yeah, in conclusion আমরা বলতে পারি যে ভাইয়ার লাইফ was full of struggle, but তারপরও ভাইয়া এটাকে ওভারকাম করেছে, and like তার ইন্সপিরেশন ছিল and তার জেদ ছিল যে না সে করবে, and সে আচ্ছা বলতে গেলে যে বাধা অতিক্রম করে একটা সাকসেসফুল লাইফে এসেছে এখন এই অবস্থাতে। সো এটা সত্যি আমাদেরকে অনেক ইন্সপায়ার করেছে, and yeah, it was really inspiring. Thank you so much ভাইয়া, and আশা করি আপনার সাথে ভবিষ্যতে আবার পডকাস্টে বসবো আমরা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ থ্যাংক ইউ ভাইয়া, থ্যাঙ্কস আ লট ফর গিভিং আস দ্য আপনাদের টাইম। অনেক থ্যাংক ইউ, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। Thank you so much. থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, ইট ওয়াজ রিয়েলি ফান এন্ড অনেক কিছু শিখছি, আমি অনেক কিছু নোটও করছি আপনার সাথে কথা বলতে বলতে। সো হ্যাঁ থ্যাঙ্কস আ নো লট। প্রবলেম ম্যাম। আজকের জন্য আমরা এখানে বিদায় নিচ্ছি সবাইকে, আমরা নেক্সট কোনো পডকাস্টে আবার দেখা হবে হয়তো নতুন কোনো মানুষের সাথে। সো টিল দেন, ফর নাও, আল্লাহ হাফেজ। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।